বিনোদ, রিয়া, অমিত আর দুর্গা একসাথে কলেজে পড়ত। এই চারজনের মধ্যে খুবই গাঢ় বন্ধুত্ব, আর চারজন সব সময় একই সাথে থাকে। পুরো কলেজে এই চারজনের বন্ধুত্বের বিষয়ে খুব চর্চা হয়। কিছুদিনের মধ্যেই অ্যানুয়াল ফাংশন হতে চলেছে। এইবারে তো আমরা ধামাল করে দেব। মনে আছে আগের বারে আমরা কত মজা করেছিলাম? ফেস্টের আয়োজন করা, বন্ধুদের সঙ্গে কলেজে ঘোরা আর ভোরে ভোরে নিজেদের ফটোস তোলা। অ্যানুয়াল ফেস্ট প্রতিবারেই অনেক স্মৃতিকে সামনে নিয়ে আসে। চারজন পুরো জোশের সঙ্গে অ্যানুয়াল ফেস্টের আয়োজন করতে লেগে পড়ে। কিন্তু এইবার অ্যানুয়াল ফেস্ট তাদের কলেজে না হয়ে অন্য একটা শহরে ঠিক করা হয়েছিল, যে কারণে সবাইকে কলেজের পক্ষ থেকে অন্য শহরে সঙ্গে নিয়ে যাওয়া হলো। বাহ, কি সুন্দর কলেজটা! আমি আজ পর্যন্ত এত বড় কলেজ কখনো দেখিনি। মানে দারুণ মজা হবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এখানের সব প্রতিযোগিতায় আমাদের কলেজই জিতবে। চারজন ওই কলেজেই রয়ে যায়, আর চারজন নিজেদের পারফরমেন্সের তৈরি শুরু করে দিল। চারজন মিলে একটা ড্রামা পারফর্ম করছিল, যে কারণে তাদের পরের দিন থেকে প্র্যাকটিস করার জন্য সেখানে যেতে হতো। আরে ভাই, এত বড় এই কলেজটা, আমি বুঝতে পারছি না এখানে ড্রামা রুম কোনটা। চলো কাউকে গিয়ে জিজ্ঞেস করে নিই। এই অমিত আর বিনোদ কোথায় রয়ে গেল? তুমি একদম চিন্তা করো না, ওরাও চলে আসবে। রিয়া আর দুর্গা ড্রামা রুম খোঁজার জন্য চলে যায়, কিন্তু ওরা ওখানে আশেপাশে কোথাও ড্রামা রুম দেখতে পায় না। তখন গিয়ে ওরা একটা ঘরের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওই ঘরের ওপরে ড্রামা রুম লেখা ছিল, কিন্তু ওখানে তালা লাগানো ছিল। ড্রামা রুম তো এটাই, কিন্তু এখানে তালা কেন লাগানো রয়েছে কি করে জানবো? আরে ঘরের অবস্থা দেখে এমন মনে হচ্ছে যেন অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে। রিয়া আর দুর্গা জানালায় লাগানো কাঁচ থেকে ওই ঘরের ভেতরে উঁকি মারে। ওখানে অনেকগুলো ম্যানিকুইন পড়েছিল, আর ড্রামার জন্য কস্টিউমও ছিল। কিন্তু ওই ঘরের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন অনেক বছর ধরে সেটা বন্ধ পড়ে রয়েছে। তখনই ঘরের ভেতর থেকে হঠাৎ একটা ম্যানিকুইন এসে জানলার ওপর পড়ে যায়। রিয়া আর দুর্গা এটা দেখে ভয় পেয়ে যায়। এই ঘরটা তো বন্ধ রয়েছে, কিন্তু এই ম্যানিকুইনটা নিজের থেকে কি করে পড়ে গেল? আমি তো একেবারে ভয় পেয়ে গেছিলাম। তখনই ওখানে একটা লোক চলে আসে আর রশ্মি সিমরানকে বকাবকি করতে লাগে। তোমরা এখানে কি করছো? তোমরা জানো না যে ড্রামা রুম অনেক বছর ধরে বন্ধ রয়েছে? এখানে আর কোনো ড্রামা প্র্যাকটিস হয় না। আমরা এটা জানতাম না, আমরা এই কলেজে নতুন এসেছি। আপনি কি আমাদের ড্রামা রুমটা কোথায় বলতে পারবেন? ফার্স্ট ফ্লোর, চতুর্থ রুম। আজকের পর আমি তোমাদের এখানে যেন না দেখি। তোমরা জানো না যে এটা কত মারাত্মক রুম হতে পারে। এখানে যখন খুশি চাইছে তাই হতে পারে। আপনি কি বলতে চাইছেন? এই ঘরে একটা অদৃশ্য রহস্য লুকিয়ে রয়েছে, যেটা কেউ কখনো দেখতে পায় না। এই ঘরের কারণে অনেক লোকের প্রাণ চলে গেছে। যদি তোমাদের দুজনের প্রাণ প্রিয় হয়ে থাকে, তাহলে তোমরা এখানে আসার সাহস আর কখনো করবে না। রিয়া আর দুর্গা ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়, আর ড্রামা রুমে এসে অমিত আর সোহনকে সব কথা খুলে বলে। দুজনেই কথাগুলোকে মিছে ভেবে তাদের মজা ওড়াতে শুরু করে দেয়। তোমরা দুজন না যে কারোর কথা শুনে ভয় পেয়ে যাও। ও কোনো স্টুডেন্ট ছিল যে তোমাদের ভয় দেখানোর জন্য এইসব কথা বলেছিল। হ্যাঁ, আমরা চাই তোমাদের কথাই সত্যি হোক। অমিত আর বিনোদ ড্রামা রুম দেখতে যাওয়ার প্ল্যান করে নিল। রিয়া আর দুর্গা মানা করে দেয়, কিন্তু তা সত্ত্বেও তারা কারোর কথা শুনল না। আর কাউকে কিছু না বলে রাতে ওই ড্রামা রুমে ওরা পৌঁছে যায়, কিন্তু ওখানে তখন কোনো তালাই লাগানো ছিল না। দুজনে ভেতরে গিয়ে দেখল ওখানে অনেকগুলো নাটকের কাপড় আর গয়না রাখা ছিল। এই মেয়েগুলোও না এখানে কোথায় ভূত আছে? মেয়েরা নিজেরাও ভয় পেয়ে যায় আর আমাদেরও ভয় পাইয়ে দেয়। অমিত আর বিনোদ ড্রামা রুমে ঘুরে সব কিছু দেখতে শুরু করলো। তারপর ওদের মনে হলো যে কেউ ওদের পেছন থেকে পার করলো। অমিত ঘুরে সেদিকে দেখলো, তখন ওখানে কেউই ছিল না। তখনই একটা ম্যানিকুইন নিজের মাথা নাড়াতে শুরু করে দিল। এই ম্যানিকুইন নিজের থেকে মাথা কি করে নাড়াচ্ছে? হয়তো কোনো ইঁদুর করছে হবে। তখনই ঘরের দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে যায়, আর ওখানে ঘুঙুরের আওয়াজ শুনতে পাওয়া যেতে লাগলো।
হঠাৎ বিদ্যুৎও চলে গেল আর সব ম্যানিকুইনগুলো নিজের থেকে নড়তে লাগলো। এটা দেখে অমিত আর বিনোদ খুব ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালানোর চেষ্টা করতে লাগে, কিন্তু ওখান থেকে পালানোর কোনো রাস্তাই ছিল না। আর এটা আসলে কি হচ্ছে? আমার তো খুব ভয় লাগছে। তখনই ওখানে অমিতের কেউ পা ধরে নিজের সঙ্গে নিয়ে যেতে লাগে। অমিত ভয় পেয়ে যায় আর ও নিজেকে থামানোর চেষ্টা করতে লাগে, কিন্তু একটা অদৃশ্য শক্তি অমিতকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা ম্যানিকুইন পায়ে হেঁটে ওখানে চলে আসে আর অমিতের পা ধরে উল্টো দিকে ঝুলিয়ে দেয়। এটা কি হচ্ছে? আমি নিজের থেকে হাওয়াতে কি করে ঝুলে গেলাম? হঠাৎ অমিতের হাত পা কেউ যেন মুড়ে ভেঙে দিচ্ছে। অমিত যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে যায় আর ও ছটপট করতে লাগে। এমন মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি ওর উপর নিজের কবজা করে নিয়েছে। ছটপট করতে করতে অমিতের মৃত্যু হয়ে গেল। অমিত, আরে ভাই, যদি এটা তোমার কোনো মজা হয় তাহলে আমার খুব ভয় লাগছে অমিত। তখনই অমিতের পেছন থেকে এক ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে ম্যানিকুইন দাঁড়িয়ে পড়ে। তার চোখ দুটো চমকাতে শুরু করে দেয় আর গলায় হাত লাগিয়ে ওর গলাটা টিপতে শুরু করে দেয়। বিনোদ কোটটাকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেটা করতে পারল না। বিনোদ যন্ত্রণায় চিৎকার করতে থাকে। কে তুমি? ছেড়ে দাও আমাকে। অমিত, অমিত কোথায় তুমি? ওই ম্যানিকুইন বিনোদের ঘাড় ধরে মোচড়ে দেয়। বিনোদের চোখ দুটো বাইরে চলে আসে, ওর মুখ থেকে রক্ত বেরিয়ে চলে আসে আর ওর মৃত্যু হয়ে যায়। পরের দিন রিয়া আর দুর্গা বিনোদ আর অমিতের পারফরমেন্সের জন্য অপেক্ষা করছিল। এরা দুজনে রাতের বেলায় ড্রামা রুমে চলে যায়নি তো? আমাদেরকে ওখানে কি দেখতে হবে? রিয়া আর দুর্গা ড্রামা রুমের কাছে চলে যায়, কিন্তু ওখানে তখন তালা ঝোলানো ছিল। দুজনে জানলা দিয়ে ভেতরে উঁকি মারে, কিন্তু ওখানে কিছুই দেখতে পেল না। এখন আমরা পারফর্ম কি করে করব? এভাবে তো আমাদের কলেজ হেরে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এই দুজনের তো কোনো পাত্তাই নেই। রিয়া আর দুর্গা অমিত আর বিনোদকে অনেক খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু ওদের দুজনকে পাওয়া গেল না। রাত হয়ে গেল, তখনই দুর্গা অমিতের আওয়াজ শুনতে পেয়ে গেল। মেয়েরাও না, কোথায় শুনলে ভূত তুমি? এখানে? অমিতের আওয়াজ শুনতে পেলাম। ও আমাদেরকে ডাকছে। আমি তো কোনো আওয়াজ শুনতে পাইনি। দুর্গা ওই আওয়াজের পেছনে চলে যায়। রিয়াও দুর্গার সঙ্গে সঙ্গে চলে যেতে থাকে। তারা দুজন সেই ড্রামা রুমের কাছে পৌঁছে যায়। এইবারে ড্রামা রুমের তালা আগে থেকেই খোলা ছিল। দুজনে ড্রামা রুমের ভেতরে ঢুকে পড়ল। অমিত, তুমি কোথায়? আমাদেরকে আওয়াজ দাও। আওয়াজ এখান থেকেই আসছিল, কিন্তু এখানে তো কেউই নেই। তখনই ওই ড্রামা রুমের দরজা বন্ধ হয়ে যায়। রিয়া আর দুর্গা ভয় পেয়ে যায়। তখনই ওখানে সব ম্যানিকুইন্সগুলো নড়তে শুরু করে আর হাসতে শুরু করে। এসব কি হচ্ছে দুর্গা? এ তো কোনো অদৃশ্য শক্তি মনে হচ্ছে। দুজনে ওখান থেকে পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পালানোর কোনো রাস্তাই ছিল না। তখনই ওই ভয়ঙ্কর ম্যানিকুইন রিয়ার কাছে এসে তার মাথা ধরে দেওয়ালে নিয়ে গিয়ে ধাক্কা মেরে দিল। দেওয়ালে মাথা লাগা মাত্রই ভেঙে একেবারে চুরমার হয়ে গেল আর রিয়ার তো হয়ে গেল। রিয়ার শরীর নিচে পড়ে যায় আর ওর মাথা দেওয়ালে চিপকে রয়ে গেল। কে তুমি? আর সবাইকে এত নির্দয়ভাবে কেন মারছো? তখনই কেউ রিয়ার পা ধরে ওকে সঙ্গে নিয়ে যেতে লাগলো আর একটা বড় বাক্সের মধ্যে ওকে পুরে দিয়ে সেটা বন্ধ করে দিল। দুর্গা বাইরে বেরোনোর জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ ওর আওয়াজ বাইরে শুনতেই পাচ্ছিল না। ওই বাক্সতে বন্ধ দুর্গার মৃত্যু হয়ে গেল। মৃত্যু এমন একটা ভয়ানক সত্যি যেটা থেকে আজ পর্যন্ত কেউই বাঁচতে পারেনি। কিন্তু আরও একটা কঠোর সত্যি এটাও যে সত্যি মরে যাওয়ার পরেও সামনে আসতে পারে। আজকের কাহিনী দুটো বোনের,
যারা অ্যাডপ্টেড চাইল্ড ছিল, ওরা কখনো নিজের মা বাবাকে দেখে আর নিজেদের জীবনটাকে অ্যাডপ্ট করা পরিবারে কাটিয়ে দিত। কিন্তু জীবনটা ওদের সাথে এমন খেলা খেললো যে খেলায় ভালো খেলোয়াড়রাও হার মেনে যাবে। কি করছো নিধি? এখন তো বড় হয়ে গেছো, এবার তো মাটিতে খেলা বন্ধ করে দাও। আহ দিদি, তুমিও কি? কোথায় তোমরা? তোমাদের ঘরে যাও আর নিজেদের জিনিসপত্র প্যাক করে নাও। আমাদের নিয়ে যাওয়ার জন্য তোমাদের পরিবার নিচে অপেক্ষা করছে। চলো তাড়াতাড়ি যাও। কারণ পূজা আর নিধি অ্যাডপ্টেড চিলড্রেন ছিল, তাই প্রায় সময় ওদের ফ্যামিলিজ চেঞ্জ করতে হতো। ওদের জীবন এতদিন সুখেই কেটে চলেছিল। দিদি, সত্যি বলতে আমার এই পরিবারটা ছেড়ে যাওয়ার একদম ইচ্ছে করছে না, কিন্তু আর অন্য কোনো উপায়ও তো নেই। আমাদের মতো অনাথদের জীবন এরকমই হয়, এক বাড়ি থেকে দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় বাড়ি থেকে তৃতীয় বাড়ি। দুই অ্যাডপ্টেড বোন নিজেদের জীবনের সংঘর্ষে অনেক ছোট ছিল। পূজা, যার বয়স ১৩ বছর ছিল, অপরদিকে ওর ছোট বোনের বয়স ১০ বছর ছিল। এখন ওদেরকে মার্ফি পরিবারে যাওয়ার ছিল। দিদি, তুমি কি জানো ওই মার্ফি আন্টিটা খুব বাজে। ওনার বাচ্চাদের প্রতি বিশেষ কোনো টান নেই, কিন্তু জানি না কেন ইনি আমাদের নিতে এসেছেন। হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছিস, কিন্তু আমিও শুনেছি যে এনার স্বভাব খুবই অদ্ভুত। ব্যবহারের তো আর বলে কথাই নেই। আগেও অনেক লোকেরা এদের এখান থেকে অনেক বাচ্চাদের উধাও হওয়ার গল্প বলেছিল, জানো? সোনা মারা, যাও বাইরে গাড়িতে বসে পড়ো। হ্যাঁ, সন্ধে নেমে এসেছে না? যাও, হ্যাঁ যাও। দুই বোন এখন মার্ফি পরিবারে পৌঁছে গেছিল, কিন্তু ওখানে ওদের এতদিনের সব থেকে ভালো এক্সপেরিয়েন্স হচ্ছিল। বাড়ি কোনো বড় প্রাসাদের থেকে কম ছিল না, আর আলোর দ্বারা আলোকিত ছিল এই বাড়ি। সেই রাতে দুই বোন শুয়ে পড়ে, আর পরের সকালে উঠে দেখে যে মার্ফি ওদের পাশেই বসেছিল। সোনা মারা, দেখো স্কুলে যাওয়াটা তো খুবই প্রয়োজন, তাই না? কিন্তু আমি তোমাকে দুটো রাস্তা দিচ্ছি। হ্যাঁ, হয় বাড়ির সব কাজ করো, না হলে স্কুলে যাও। পূজার পড়তে একটুও ভালো লাগতো না, সেই জন্য ও বাড়ির কাজ করাটাই ঠিক মনে করল, আর নিধি স্কুলে যাওয়ার সিদ্ধান্ত করল। প্রায় ১ সপ্তাহ পর পূজা, ও পূজা, তাড়াতাড়ি ডাইনিং হলে পৌঁছে যাও, যাও। ডাইনিং হলে বসার পর নিধি, তুমি শুরু করো। আজ তোমার পছন্দ মতো খাবার তৈরি করেছি। পূজা, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি জানি না যে তোমার আগের পরিবার কি ধরনের ছিল বা তাদের কি চিন্তাধারা ছিল, কিন্তু এই বাড়িতে আমরা সততাকে গুরুত্ব দিই, আর তুমি যাকে নিজের বোন বলো সেটা তোমার শুধু ভ্রম। এ তোমার কাল্পনিক মিত্র, আর এর থেকে বেশি আর কিছুই না, বুঝেছো? আর তুমি এখন ১৩ বছরের হয়ে গেছো, এখন এই সব ছেলে খেলা তোমায় ঠিক মানায় না। ম্যাডাম, এ আপনি কি বলছেন? আপনি কি নিধিকে দেখতে পান না? এ আমার কাল্পনিক বা স্বপ্নের কোনো ভ্রম নয়, ও আমার সত্যিকারের বোন। আপনি আমাদের দুজনকে অ্যাডপ্ট করেছেন, তাই না? না না পূজা, আমি শুধু তোমাকে অ্যাডপ্ট করেছি। আমি আর অন্য কোনো মেয়েকে জানি না। আর নিধি বলে যাকে তুমি ডাকতে থাকো না, আসলে তার এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। মার্ফির এই কথাগুলো শুনে পূজার খুব রাগ তো ধরছিল, কিন্তু ও নিজের মনের কথা বলে উঠতে পারেনি, আর মন খারাপ করে নিজের রুমে চলে গেল। পূজা নিজের মনে বিড়বিড় করতে লাগল। আমি
আমি কি পাগল? তাহলে কি নিধি নামের মেয়ে আসল জীবনে কেউ নেই? হাহ, এইসব কি তাহলে আমার ভ্রম? আহ, আহ, আমার কি এই পাগলামি আর ছেলে খেলার জন্যই পুরনো পরিবারগুলো আমাকে ছেড়ে দিয়েছে? পূজা নিজের মনেই প্রশ্ন করে চলেছিল, আর তখনই দরজায় একটা আওয়াজ শোনা গেল। দরজার কাছে নিধি দাঁড়িয়ে হেসে চলেছিল। নিধি, নিধি তুমি? আমার বোন, ওই মার্ফি আন্টি আছে না, উনি আমাকে পাগল প্রমাণ করতে চাইছেন। উনি বলছেন যে তোমার কোনো অস্তিত্বই নেই, আহ, অথচ তুমি এখানে দাঁড়িয়ে আছো। উহ, সত্যি বলবে, এটা এটা কোথাও আমার ভ্রম বা পাগলামি নয় তো? সত্যি বলো। নিধির চোখে জল ছিল, আর কোনো রকম উত্তর না দিয়ে সোজা চলতে লাগলো। আর ও বেসমেন্টের কাছে গিয়ে উধাও হয়ে গেল। পূজা বেসমেন্টে পৌঁছে গেছিল। তখনই ও কোঁকড়ানো চুল আর চেহারায় অনেক ভাঁজ কাটা দাগ থাকা মহিলাকে দেখতে পায়, যাকে ঠিক করে দেখলে বুঝতে পারা যায় যে এটা তো মিস মার্ফি। পূজা দেখল যে মার্ফি আসলে কোনো মানুষ নয়, বরং একটা নরভক্ষিণী ডাইনি। তখনই ও প্লাস্টিকের থলি থেকে একটা মৃতদেহ বাইরে বার করে। ওপরে বাল্ব ঝুলছিল, যেটার আলোয় পূজা পরিষ্কার দেখতে পায় যে ওই মৃতদেহ আর অন্য কারোর নয়, বরং নিধির ছিল। পূজা ভেতর থেকে কেঁপে উঠল, আর এখন ও বুঝতে পারছিল না যে ও কি করবে। ওর খুব ভয় লাগছিল আর কান্নাও পাচ্ছিল, কিন্তু যদি মার্ফি ওকেও এই সময় দেখে ফেলে, তাহলে এটা নিশ্চিত যে সে ওকেও মেরে ফেলবে। পূজা পা টিপে নিজের ঘরে চলে আসে আর দরজা কষে বন্ধ করে কাঁদতে শুরু করে। এবার তো আগের চেয়ে আরো বেশি ভয় পেয়ে গেছিল। কিছুক্ষণ পর ও নর্মাল হয়ে যায়। তখন ও এটা ভাবল যে আসলে পুরো ব্যাপারটা কি। আসলে ও এইমাত্র নিধির মৃতদেহকে দেখল, অথচ কিছুক্ষণ আগেই নিধির সঙ্গে ডাইনিং টেবিলে বসেছিল। তাহলে এটা নয় তো যে মার্ফি নিধিকে খুন করে দিয়েছে আর নিজের খুনি ক্যারেক্টারকে লুকোনোর জন্য নিধিকে অদৃশ্য প্রমাণ করার জন্য নাটক করছে? কিন্তু যদি এটা সত্যিও হয়, তবুও নিধিকে ও কি করে দেখতে পাচ্ছে? কারণ সে তো মরে গেছে। ওর মাথা এইসব ভেবে ভেবে ফেটে যাচ্ছিল। তখনই ও নিজের পাশে নিধিকে বসে থাকতে দেখে, যাকে দেখে ও খুব বেশি ভয় পেয়ে যায়। দিদি, তুমি ভয় পেও না, এটা সত্যি যে আমি মরে গেছি আর আমার নিজের কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমার খুনি ওই ডাইনি মার্ফি। গত সপ্তাহের শনিবারের রাত্রিতে যখন তুমি ভোম্বল কাকুর সঙ্গে মেলা দেখতে গেছিলে না, তখন আমি ভুল করে মার্ফি আন্টির রুমে চলে গেছিলাম, যেখানে যেতে সে বারবার বারণ করত। মার্ফি আন্টির রুমে তার আসল রূপ ছিল, যেমন ভূতের কস্টিউম, বড় বড় নখ, সাদা চুল আর আর রক্তের বোতল। আমাকে মার্ফি আন্টি দেখে ফেলেছিল, আর নিজের আসল রূপ লুকিয়ে রাখার জন্য উনি আমাকে ছল করে বেসমেন্টে ডেকে পাঠান আর মাথায় রড মেরে আমাকে মেরে দিলেন, আমার খুন করে দেন। আর সেখানেই আমাকে একটা প্লাস্টিকের থলিতে বেঁধে দেন, যাতে কেউ যেন আমার ব্যাপারে কখনো না জানতে পারে। এইটুকু বলে নিধি ওখান থেকে উধাও হয়ে যায়। মানে পূজা এখন পুরো ব্যাপারটা জেনে গেছিল। ওর খুব কান্না পাচ্ছিল, কারণ ওর আর ওর বোনের মধ্যে একটা খুবই বিশুদ্ধ সম্পর্ক ছিল, যে কারণে নিধির আত্মা মরে যাওয়ার পরেও ওকে দেখা যেত। পূজা ভেবে নিয়েছিল যে এখন ও যে কোনোভাবে নিধির সঙ্গে ন্যায় করবে, মার্ফিকে শাস্তি দেবে
আর সেই জন্য পরের দিন সকাল হতেই পূজা তৈমুর আঙ্কেলের বাড়িতে যায় আর তাকে সব কথা খুলে বলে। তৈমুর সেই লোক ছিল যে ওদের সেটেলমেন্ট মার্ফি পরিবারে করিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তৈমুর মার্ফির আসল রূপের ব্যাপারে কিছুই জানত না। সন্ধেবেলায় পূজা তৈমুর আর পুলিশওয়ালাকে নিয়ে মার্ফি হাউসে পৌঁছয়। তাদেরকে বেসমেন্টে সেই মৃতদেহটা দেখানোর জন্য নিয়ে যেতে লাগলো। বেসমেন্টে পৌঁছানো মাত্রই তারা যেটা দেখল সেটা দেখে সবাই অবাক হয়ে পড়ল। সবাই দেখল মার্ফি ফাঁসের দড়িতে ঝুলছিল, আর এখন তার আসল ডাইনিওয়ালা রূপটাও পরিষ্কার দেখা যাচ্ছিল। ওই 200 বছরের বুড়িটাকে দেখা যাচ্ছিল। এখন তো মার্ফি মরে গেছিল। এখন এরপরে আর কীই বা হতে পারত? কিন্তু পূজা দেখল মার্ফির ঝুলে থাকা মৃতদেহের পাশে নিধি দাঁড়িয়ে হাসছিল। পূজা বুঝতে পেরে যায় যে এই ডাইনির এত ভয়ঙ্কর মৃত্যু কি করে হয়েছে। এর খুন নিধিই করেছে। সেটাই শেষবার ছিল যখন পূজা নিধিকে দেখেছিল। তারপরে নিধির দাহ সৎকার করা হলো। তারপর আর কখনো পূজা নিধিকে দেখতে পেল না। মার্ফির অন্ত যদিও খুব বেদনাদায়ক হলো, কিন্তু সে একটা নির্দোষের থেকে তার জীবন কেড়ে নিয়েছিল। দুটো বোনকে চিরকালের জন্য আলাদা করে দিল। আজ এই ঘটনাটা হয়ে অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু পূজা আজও সেই সময়গুলো যখন মনে করে তখন ও কেঁপে ওঠে। বিশেষ করে সেই সময়টা যখন মরে যাওয়ার পরও নিধির আত্মা ওকে সত্যি বলে দেয় আর মার্ফির পর্দা ফাঁস করে দেয়। সেই জন্য বলা হয় মৃত্যু শুধু শরীরের হয়, আত্মা আর ভাবনা দুটো অমর থাকে। যদি সম্পর্ক আর ভালোবাসা পবিত্র হয় তাহলে মৃত্যুর পরেও আপনার কাছের মানুষ আপনাকে রক্ষা করবে আর আপনার সাথে থাকবে। যদিও মার্ফি নিজের আসল রূপ লুকোনোর জন্য নিধিকে খুন করে দিয়েছিল, কিন্তু নিধির মৃত্যুর পরেও আসল সত্যিটা সামনে এসেই গেল। ভানপুরে সন্ধ্যা নেমে আসার পর যখনই কোনো বাচ্চা কাঁদে তখন তার মা তাকে এটা বলে, খোকা চুপ কর, না হলে ওই ডাইনি চলে আসবে। এই গল্পটা শুধু একটা গল্প নয়, বরং একটা মা আর তার বাচ্চার বেদনাদায়ক গল্প, যেটা আজ মরে যাওয়ার পরেও নিজের বাচ্চাদের সন্ধানে ঘুরে বেরিয়ে থাকে। এক তো এমনিতেই জঙ্গল দিয়ে ঘেরা গভীর অন্ধকারে একটা নির্জন এলাকা। এই গ্রামের ইতিহাস বলে যে কোনো ডাইনি গ্রামবাসীদের কারণে নিজের যমজ বাচ্চাকে হারিয়ে ফেলেছিল। মিঠুন, তোর খুব দাম বাড়ছে রে। এত সুন্দর দুটো যমজ বাচ্চা হয়েছে আর এখনো নিমন্ত্রণও করলি না। আরে হ্যাঁ বাবা, নিমন্ত্রণ কিসের, পুরো গ্রামকে খাওয়াবো। কিন্তু বাচ্চারা তো এই সবে পৃথিবীতে এসেছে মাত্র, একটু নিঃশ্বাস নিতে দে। খুব তাড়াতাড়ি তোমাদের সবাইকে ঘরে ডেকে খাওয়াবো। আরে মিঠুন, এইসব তো ঠিক আছে, কিন্তু আমার বন্ধু একটা কথার একটু বিশেষ খেয়াল রাখিস। যাই হয়ে যাক না কেন, তোর বাচ্চাদেরকে নিজের থেকে বা স্ত্রীর থেকে দূরে রেখে কখনো ঘুমাবি না। তুই ওই গ্রামের ডাইনির গল্পটা ভালো করে জানিস, তাই না? অখিল, তুইও না সবসময় এইসব কথা বলতে থাকিস, কখনো তো ভালো ভালো বল। আর এমনিতেও এই ডাইনি পেত্তি গ্রামবাসীদের মাথায় একটা রোগ, এরকম কিছুই হয় না। মিঠুন অখিলের কথাটা একদম এড়িয়ে দিয়ে ওখান থেকে নিজের ঘরে চলে যায়। সেই রাতে মিঠুন নিজের স্ত্রী রূপার সঙ্গে নিজের বেডরুমে ঘুমোচ্ছিল। তখনই ওর দুটো যমজ বাচ্চা বেবি বাকেটে লিভিং রুমে ঘুমোচ্ছিল। সেই রাতে প্রথমবার রূপা তার বেডরুমে কোনো অজানা লোকের থাকার অনুভব হলো। আর তারপর ও লিভিং রুমে কিছু আজব হতে অনুভব করল, যেমন চেয়ারগুলো নিচের থেকে সরে যাওয়া আর রুমের লাইটস অন অফ হওয়া। সেই রাতে রূপা এই সবকে এড়িয়ে দিল। পরের সকালে যখন ও তার বেবি বাকেটে দেখল, তখন ও
ও খুব জোরে চিৎকার করে উঠল। হে ভগবান, আমার বাচ্চারা কোথায় গেল? রূপার চিৎকার শুনে মিঠুন সমেত ওর প্রতিবেশীরাও ওখানে পৌঁছলো। আরে রূপা, সকাল সকাল এত জোরে চিৎকার করছে কেন? আমার বাচ্চারা বেবি বাকেটে নেই, কেউ আমার বাচ্চাদেরকে নিয়ে এসো। জানি না কার শত্রুতা ছিল যে আমার এই সুন্দর কচি বাচ্চাদের সঙ্গে। হে ভগবান, আমি এখন কি করব? রূপা তারপর জোরে জোরে কাঁদতে লাগলো। তখনই ওখানে উপস্থিত প্রতিবেশীরা নিজেদের মত দিতে শুরু করলো। এই কাজটা অবশ্যই ওই ডাইনি, এটা নিশ্চয়ই ওই ডাইনি করেছে। তোমাদের কি একটুও বুদ্ধি নেই? এত ছোট নির্দোষ বাচ্চাদেরকে নিজেদের থেকে আলাদা রাখতে নেই। ওই ডাইনিটা সুযোগ পেয়ে গেল তার শিকার করার, নিয়ে চলে গেল বাচ্চাদের। আপনি চুপ থাকলে একটু বেশি ভালো হবে। আমি এখনো বলছি, এটা কোনো ডাইনির কাজ নয়। নিশ্চয়ই কোনো গ্রামবাসী আমার সাথে শত্রুতার কারণে আমার বাচ্চাদের তুলে নিয়েছে। আরে না মিঠুন, তুমি বুঝতে পারছো না, এই কাজটা গ্রামের কারোর হতেই পারে না। আর তাছাড়াও এটা প্রথমবার হয়নি যে গ্রাম থেকে কোনো বাচ্চা উধাও হয়েছে। হে ভগবান, আমি এখন কি করব? আমি তো বরবাদ হয়ে গেলাম। আমার বাচ্চারা, ওই ওই কালমুখী জানেন আমার বাচ্চাগুলোর সাথে কি করবে। কেউ আমার বাচ্চাগুলোকে ফিরিয়ে এনে দাও। রূপা আর মিঠুন দুজনে তাদের কালকে হওয়া যমজ বাচ্চাদের হারিয়ে যাওয়ার দুঃখে একেবারে হতাশ হয়ে গেছিল। ওরা দুজন একদম বুঝতে পারছিল না যে ওদের বাচ্চাদের ওরা কি করে ফিরে পাবে, নাকি হয়তো আর কখনোই পাবে না। রূপা আর মিঠুনকে গ্রামবাসীরা একজন তান্ত্রিকের কাছে যাওয়ার পরামর্শ দিল। সবাই বলল যে ওই তান্ত্রিকের কাছে অনেক কালো শক্তি রয়েছে, যার সাহায্যে সে এটা দাবি করতে বলতে পারে যে হারিয়ে যাওয়া বাচ্চা এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে। ঠিক সেই সন্ধেবেলায় ওরা দুজন গ্রামের পাশে একটা জঙ্গলে তপ করছিল। এক তান্ত্রিকের কাছে এসে পৌঁছলো আর তাদের সঙ্গে হওয়া দুর্ঘটনাটা পুরো গোড়া থেকে শোনালো। তোমরা চিন্তা করো না, শুধু তোমাদেরকে যেমনটা বলবো তেমনটা করে যাও। তান্ত্রিক ওদের দুজনের হাতে কঙ্কাল দিয়ে বলল আর ওদেরকে 10 মিটারের দূরত্বে দক্ষিণ দিকে বসে চোখ বন্ধ করতে বলল। ওরা দুজন তান্ত্রিকের কথা অনুযায়ী একদম তেমনটাই করছিল। রূপা, যখন তোমার কোল ভারী বলে মনে হবে তাহলে তখনই তোমার হাতে রাখা ওই কঙ্কালের মাথা ছুঁড়ে দেবে। আর মিঠুন, তুমি ততক্ষণ নিজের চোখ খুলবে না যতক্ষণ তোমাকে বলা না হবে। রূপা নিজের চোখ বন্ধ করে চুপচাপ বসেছিল। ওখানে তান্ত্রিক ক্রমাগত নিজের মন্ত্রের উচ্চারণ করছিল। আর তখনই রূপার অনুভব হতে লাগলো যে ওর কোলে কিছু ওজন বেড়ে চলেছে। রূপা তখনই ওই কঙ্কালটাকে মাটিতে ছুঁড়ে দিল আর নিজের চোখ খুলে দেখলো ও নিজের কোল খালি দেখতে পেল। ও তখনই ওই তান্ত্রিকের দিকে তাকালো। ওর তো হুঁশ উড়ে গেল। রূপা দেখলো ওই তান্ত্রিক আর মিঠুন একে অপরের মুখোমুখি বসে আছে, যেখানে মিঠুন জোরে জোরে নড়ে যাচ্ছিল আর ওই তান্ত্রিক মিঠুনের মাথায় রক্তের তিলক লাগাচ্ছিল। রূপা তান্ত্রিককে জিজ্ঞেস করলো যে এইসব কি চলছে। তান্ত্রিক ওকে চুপ করে থাকার ইশারা করলো আর শান্তিতে বসে থাকতে বলল। তখনই হঠাৎ মিঠুনের ভেতরে কোনো মহিলার আত্মা চলল আর তারপর মিঠুন বলতে শুরু করে দিল, এই যমজ বাচ্চাগুলো আমার। এরা সেই বাচ্চারা যাদের আমি বহু বছর ধরে এই গ্রামে খুঁজে চলেছি। কিন্তু তুই এত বিশ্বাসের সঙ্গে এটা কি করে বলতে পারিস যে এরা তোরই বাচ্চা? কারণ গ্রামের অনেক বাচ্চাদেরকে অপহরণ করে মেরে দিয়েছিস তুই। হ্যাঁ, এটা সত্যি যে আমি বাচ্চাদের অপহরণ করি, যাতে আমি পরীক্ষা করতে পারি যে ওরা আমারই বাচ্চা। আর যখন আমি জানতে পারি যে ওরা আমার বাচ্চা নয়,
তখন আমি ক্রোধে এসে ওদেরকে মেরে ফেলি। কিন্তু এইবারে এরা আমারই সন্তান, আর আমি এদেরকে মারবো না, বরং এদেরকে নিজের সাথে নিয়ে এই গ্রাম থেকে দূরে চলে যাব। তুই কি করে জানতে পারলি যে এরা তোরই বাচ্চা? এদের পুনর্জন্ম হয়েছে। এখন এদেরকে পাওয়ার পর তুই গ্রাম ছেড়ে কেন চলে যাবি? আমার যমজ বাচ্চাদের নিখোঁজ হওয়ার পরে আমি পাগল হয়ে গেছিলাম। আমি গ্রামবাসীদের থেকে প্রতিশোধ নেব ঠিক করলাম। এরই মাঝে অনেক তপস্যা করে এই বরদান পেলাম যে আমার বাচ্চাদের যখনই পুনর্জন্ম হবে ওদের রক্ত কালো হবে, আর এটা একটা সংকেত হবে যে ওরা আমারই সন্তান। কিন্তু এর শর্ত ছিল যে আমি বাচ্চাদেরকে তাদের জন্মদিনের 2 বছর হওয়ার পরেই ওদেরকে ছুঁতে পারবো। এরপর আমার ওদের উপর কোনো শক্তি থাকবে না। এই কারণে যখনই গ্রামের মধ্যে কারোর ঘরে বাচ্চা হতো তখন আমি তাদের ঘরের বাইরে ঘুরে বেড়াতাম আর অপেক্ষা করতাম কখন ওই বাচ্চারা তাদের থেকে দূরে যাবে। আর যখন এই বাচ্চারা কিছু সময়ের জন্য আলাদা হয় আমি ওদেরকে উধাও করে দিতাম। আর যখন আমি আমার এই 2 যমজ বাচ্চাকে পেয়ে গেছি তাই আমার যাওয়ার সময় হয়ে গেছে। বরদান হিসেবে আমি এই গ্রামে ততদিনই থাকতে পারতাম যতদিন আমি নিজের বাচ্চাদেরকে না পেয়ে যাই। এখন আমার মমতার তেষ্টা মিটে গেছে, তাই এখন আমি যেতে পারি। এইটুকু বলেই মিঠুনের শরীর থেকে একটা দ্রুত গতিতে হাওয়া বাইরে বার হলো, আর মিঠুন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ওদিকে রূপাও এইসব দেখে খুব কাঁদতে লাগলো, আর এর সাথে ওখানে কয়েকজন গ্রামবাসীরা এসে পৌঁছলো আর রূপাকে সামলালো। এই ঘটনার পরে আর কখনো ওই ডাইনিকে গ্রামে বা কোথাও গ্রামবাসীরা দেখতে পায়নি। হয়তো ওর নিজের সন্তানকে ও পেয়ে গেছে, এই কারণে ওর মমতা আর ওর রাগ দুটোই ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আজও যখন ওই গ্রামে কোনো বাচ্চা কাঁদে তখন তার মা এটাই বলে, চুপ কর, না হলে ও এসে যাবে। আরে হ্যাঁ গো দাদু, আমি বুঝে গেছি তোমার কথা। আমি গ্রামে সকালেই আসবো, রাতে আসবো না। আর যদি কোনো অজানা ব্যক্তিকে দেখি তাহলে আমি তার সাথে কথা বলবো না। কতবার তুমি একই কথা বোঝাতে থাকো। চলো এবার আমি ফোন রাখছি, কারণ বেরোনোর জন্য তৈরি হচ্ছি। যতীন এক 25 বছরের খুব সুন্দর নবযুবক ছিল। ও নিজের ইন্ডিভিজুয়াল ফ্যামিলির সঙ্গে শহরে বসবাস করছিল, কিন্তু ওর নিজের গ্রাম আর গ্রামের বংশগত বাড়ির প্রতি একটু আলাদা টান ছিল। এই কারণে যখনই ও সুযোগ পেত ও নিজের গ্রামে যেত আর ঘুরে ফিরে চলে আসতো। যতীন আজ প্রায় 3 বছর পরে নিজের গ্রামে যাচ্ছিল, যেখানে ও কিছুদিন আগেই ঘটা ঘটনার থেকে একেবারে অজানা ছিল। আজ পূর্ণিমার দিন ছিল। সকাল 7টার সময় যতীন ট্রেন ধরে নিয়েছিল, আর প্রায় সন্ধে 5টার সময় যতীন পৌঁছে গেল ওর জেলা রাজগড়ে। এখান থেকে ওর গ্রাম প্রায় 5 কিলোমিটার দূরে ছিল। যতীন স্টেশনে নেমে পড়ল আর বাইরে বেরিয়ে ওর গ্রামে পৌঁছানোর জন্য গাড়ি খুঁজতে লাগলো। কিন্তু ও এটা দেখে অবাক হয়ে রয়ে যায় যে ওখানে উপস্থিত একটাও গাড়ি রাজগড় জেলার কোনো গ্রামে যাওয়ার জন্য তৈরি ছিল না। তখনই যতীন এক ঘোড়া চালকের সঙ্গে কথা বলে। আরে ও দাদা, একটু শোনো এদিকে। এই তোমরা গ্রামে যাওয়ার জন্য কেন মানা করছো? কোনো ভূত প্রেত আছে নাকি ওখানে? আরে কোত্থেকে এসেছো ভাই? তুমি কি রাজগড়ের ওই 14টা গ্রামে ছড়ানো আতঙ্কের ব্যাপারে জানো না? তুমি কথা গোল গোল কেন ঘুরিয়ে বলছো বলো তো? পরিষ্কার করে বলো না, কি হয়েছিল? আরে দাদা, এই সময় তো ওই ঘটনার উল্লেখ করতেও ভয় লাগে। শুধু এটা ভেবে নাও যে আজকে পূর্ণিমার রাত। ওই সব গ্রাম ভেতর থেকে কবরস্থানের সমান, যে গ্রামগুলোর মাটিতে এক পা রাখা মাত্রই তোমার মৃত্যুর গতি দ্রুত হয়ে যাবে। যেও না আজ ওখানে।
এইটুকু কথা বলে ওই ঘোড়া চালক ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে গেল। যতীন ওই ঘোড়া চালকের কথাগুলো বোঝার জন্য অনেক চেষ্টা করলো। তারপর ও নিজেকে বলে উঠল, এই গ্রামবাসীদের কাজকর্ম বলে কিছু নেই, শুধু সবাইকে মশলা মাখাতে জানে। এদের তো মনে হয় যে আমরা শহরের লোকেরা এদের তৈরি গল্প গুজব শুনে ভয় পেয়ে যাব। যতীন নিজের মনে এটা বিড়বিড় করে আগে এগিয়ে চলল। ওর হাতে ওর একটা সুটকেস ছিল, যে কারণে যতীন কোনো গাড়ির সাহায্য ছাড়াই পায়ে হেঁটে গ্রামের দিকে এগিয়ে চলল। ওর রাস্তা ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার করে যেতে হতো। যতীনের শুরুর কিছুটা সময় ভালোভাবেই কেটে গেল। ও সড়ক শেষ করে এখন গ্রামের জঙ্গলে প্রবেশ করছিল, আর তখনই ওর ফোনটা বেজে উঠল। ওহ ম্যান, আবার দাদু কল করছে। যতীন ওর দাদুর কল তুলল। যতীন খোকা, তুমি ঠিকঠাক আছো তো? আজকের রাতটা কোনো হোটেল বা লজে গিয়ে কাটিয়ে নিও। গ্রামে আসার দুঃসাহস একদম করো না, কারণ গ্রামে একটা খুবই মারাত্মক ডাইনি ঘুরে বেড়ায়। এই সুন্দর ছেলেদেরকে। ওর দাদু এইটুকু কথা বলেছিল, আর যতীনের ফোন ব্যাটারি লো হওয়ার কারণে বন্ধ হয়ে গেল। দাদু কি বলার চেষ্টা করছিল হবে? ঘোড়া চালক আর দাদু দুজনের কথা প্রায় একই ছিল। তাহলে সত্যি কোথাও না না, এখন শুধু একটা জঙ্গলই তো পার করতে হবে, তাড়াতাড়ি চলে যাব। যতীন নিজের গতি দ্রুত করে দিল। কিছুক্ষণ পরে ও একটা তীব্র সুগন্ধ পেল। ও হঠাৎ ওই সুগন্ধের দিকে আকর্ষিত হয়ে গেল আর ওই দিকেই যেতে শুরু করলো। ওটা কোনো সুগন্ধির গন্ধ ছিল, খুব মধুর গন্ধ। যতীন ওই সুগন্ধির গন্ধের দিকে আকর্ষিত হয়ে গেলে ও একটা বিয়ের মণ্ডপের মতো দেখতে লাগা একটা নির্জন পড়ে থাকা মণ্ডপের কাছে গিয়ে থেমে যায়, যেখানে সামনে ও নববধূর কাপড় পরা একটা মহিলাকে দেখতে পায়। যতীনের সঙ্গে বশীকরণ হয়েছিল, আর এরই কারণে ও বিয়ের মণ্ডপ অবধি চলে এসেছিল। এরপরে যতীন আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেল, আর তারপর ওর সামনে দাঁড়ানো মহিলা ওকে বরমালা পরিয়ে দিল। আর এর ঠিক পরে যতীনও ওই মহিলাকে ওই বরমালা পরিয়ে দিল। যতীন নিজের থেকেই বিবাহের সব নিয়মবিধি পালন করতে লাগলো। বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে যতীন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ল, আর যখন ওর চোখটা খুলে যায় তখন ওর জ্ঞান ফিরে গেছিল আর নিজের কন্ট্রোলে ছিল। ওর পুরো শরীরে একটা ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো। যতীন ওই যন্ত্রণায় ছটপট আর উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এ কি, যতীনের হাত আর পা দুটোই বোনের সঙ্গে বাঁধা হয়েছিল। তখনই ও নিজের সামনে একটা মহিলাকে ঘোমটা দিয়ে আসতে দেখতে পেল। মহিলাকে দেখে যতীন জোরে চিৎকার করতে লাগলো, কে তুমি? আমাকে এইভাবে কেন বেঁধে রেখেছো? তারপর ওই মহিলা নিজের ঘোমটা খুলে দিল। ওর চেহারা দেখে যতীনের পুরো শরীর কাঁপতে শুরু করলো। ওর পোড়া চেহারা নিয়ে একটা ভয়ঙ্কর মহিলা ছিল, যার চোখের তারা দুটো উধাও ছিল, আর পুরো চেহারা থেকে লাল রক্ত ঝরে পড়ছিল। এত ভয়ঙ্কর দৃশ্য দেখে যতীন কাঁপতে শুরু করে দিল। কে তুমি? আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। ওই মহিলা যতীনের কাছে চলে আসে, আর তারপর ওকে একটা ভারী আওয়াজে বলল, আমি তোকে বিয়ে করে এখানে নিয়ে এসেছি, কিন্তু আমি জানতে পেরে গেছি যে তুই আমার স্বামী নয়। এই জন্য এবার তোকে মরতে হবে, এবার তোকে মরতে হবে। আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমাকে। যতীন ওই ডাইনির কাছে দয়ার ভিক্ষে চাইতে লাগলো, কিন্তু
দয়াভাব মানুষের মধ্যে থাকে, ডাইনি আর পেতনিদের মধ্যে থাকে না। যতীনের ঠিক পাশে রাখা চাকু হাওয়াতে নিজের থেকে উঠে গেল, আর ওই চাকু যতীনের মাথার আর পার হয়ে গেল, যে কারণে যতীন ছটপট করতে করতে মৃত্যুর ঘুম ঘুমিয়ে পড়ল। যতীনেরও মৃত শরীর গ্রামের ওই চৌমাথায় পাওয়া গেল, যেখানে ওই বিধবা ডাইনির হাতে শিকার হওয়া লোকেদের মৃত শরীর পাওয়া গেছিল। যতীনের মরা দেহের পাশে কয়েকজন লোক জমা হয়েছিল, আর তখনই যতীনের দাদু ওখানে পৌঁছে যায়, আর ওর মরা দেহটাকে দেখে কাঁদতে শুরু করে। আরে, আমি মানা করেছিলাম গ্রামে সূর্যাস্তের পর আসবি না, ওই কালমুখী ডাইনি প্রাণ নিয়ে নেবে। আমি ওকে কিছু বলতে পারতাম, আর তখনই ফোনটা কেটে গেল। হে ভগবান, এই সব কি হয়ে গেল? এই বিধবা ডাইনির গল্প অনেক আলাদা ছিল। গ্রামবাসীদের হিসেবে এমন ডাইনি শুধু পুরুষদের শিকার করে, আর তাও সেই পুরুষদেরকে যারা যুবক আর বিয়ের জন্য যোগ্য। বিধবা ডাইনির গল্প এটা বুঝিয়ে দিল যে 2 বছর আগে ওর বিয়ে হয়েছিল। বিয়ের প্রায় 1 মাস কেটে যাওয়ার পরে খুব জোরে বিদ্যুতের ঝটকা লাগার কারণে ওর স্বামীর মৃত্যু হয়েছিল। বিয়ের 1 মাস পরেই ওই বিধবা হয়ে গেছিল। ব্যাস, এই দুঃখেই ও নিজের প্রাণ নিয়ে নিল। কিছু লোক এটাও বলে থাকে যে ও আত্মহত্যা করেনি, বরং গ্রামেরই কিছু বদমাশ শয়তানরা ওর স্বামীর না হওয়ার সত্যি জেনে ওকে ঘিরে নিল, আর ওকে ধর্ষণ করে ওকে মৃত্যুর শয্যায় পৌঁছে দিল। কিন্তু আসলে এই ঘটনার সত্যিটা কি ছিল এটা তো কেউই ঠিক করে জানে না। কিন্তু লোকেদের হিসেবে ওই মহিলা মরার পরেই ও একটা বিধবা ডাইনির রূপ নিয়ে জন্ম নিল। আর সন্ধ্যা হওয়ার পরে ও রাজগড়ে লুকিয়ে লুকিয়ে সবার উপর নজর রাখে, আর যখনই ও কোনো সুন্দর যুবককে দেখতে পায় তাকে নিজের সুগন্ধির বশে এনে তার সঙ্গে বিয়ে করে নেয়। আর যখন ও জানতে পারে যে ও ওর স্বামী নয়, তখন তাকে প্রাণে মেরে ফেলে। দীপক নিজের জীবনে খুব সুখী ছিল। ও নিজের গ্রামের পুরনো বাড়িতে একাই থাকত আর কৃষিকাজ সামলাতো। জীবনটা ওর হিসেব মতোই কাটছিল, কিন্তু তখনই ওর গভীর সদমা লাগলো এটা জেনে যে ওর জীবনে এখন আর কয়েকটা দিনই বেঁচে আছে। ওর একটা রোগ আছে যেটা 3rd স্টেজে পৌঁছে গেছে, আর এখন বলতে গেলে ওর কাছে আর 1 মাসই বেঁচে রয়েছে। একদিন সন্ধেবেলায় দীপক তার জমি থেকে বাড়ি ফিরছিল। তখনই ও কোনো একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল। ওই মেয়েটা ঘোমটা দিয়ে রেখেছিল, যে কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না। আরে, কে তুমি? আর এত রাত্রে নির্জন জমিতে কি করছো? ওই অজানা মেয়েটা কাঁদতে কাঁদতে, আমার নাম মঞ্জু। আরে মালিক, এখন কি আর বলি, আমি গ্রামের রাস্তা হারিয়ে ফেলেছি। আমার কিছু বুঝতে পারছি না যে আমি কি করি। কোনো জানা পরিচিত বা ভালো মানুষকেও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি আজ তুমি পুরো রাত এই শুকনো জমিতে এইভাবেই কাঁদতে থাকবে? তাহলে এখন আর আর কি করব মালিক? এই অভাগীর ভাগ্যে এটাই লেখা আছে। দীপক মনে মনে ভেবে বলল, এমনিতেও একটা অবলা নারী, আমাকে ওর সাহায্য করা উচিত। আচ্ছা শোনো, আজ রাতের জন্য তুমি আমার বাড়ি চলো। আজকের রাত তুমি ওখানেই থেকে যেও, আর কাল ভোরে উঠে চলে যেও। হ্যাঁ, ঠিক আছে মালিক, যেমনটা আপনি বলবেন।
দীপক মঞ্জুকে এক রাতের জন্য জায়গা দিয়ে দেয়। পরের সকালে দীপক এক গভীর কিন্তু ক্লান্তি সহ রাত কাটিয়ে বিছানা থেকে উঠে পড়ে। ও যখনই সামনে এগোয়, ও মঞ্জুকে আয়নার সামনে চুল আঁচড়াতে দেখতে পায়। তাকে দেখে কিছু সময়ের জন্য তো দীপক তার প্রতি মগ্ন হয়ে যায়। দীপক মনে মনে বিড়বিড় করল, এ তো কোনো অপ্সরার থেকে কম নয় রে। গত রাতে ঘুমটা ঢেকে রাখার জন্য ও তার চেহারাটা দেখতে পায়নি, কিন্তু এখন যখন ও তার সুন্দর চেহারাটা দেখল তো তাকে পছন্দ করে বসল। মালিক, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। আরে এত তাড়াতাড়ি? চলো গরম গরম চা হয়ে যাক। দীপক চা তৈরি করে নিয়ে আসে। দীপকের পুরো ইচ্ছে ছিল যে ওর মনে মঞ্জুর জন্য কি চলছে সেটা বলে দেবে, কিন্তু ওর মধ্যে এত সাহস কোথায় ছিল? যাই হোক, দুজনে একসাথে চা খেলো। আর দীপক যেতে যেতে তাকে বলল, মঞ্জু, এখন আমরা ভালো বন্ধু হয়ে গেছি, তাহলে তুমি আসা যাওয়া করো আমার সাথে দেখা করতে। হ্যাঁ, অবশ্যই। এবার আমি আসি। এর 2 দিন পর হঠাৎ দীপক খুব অসুস্থ হয়ে পড়ল। ওর কারো সাহায্যের দরকার ছিল। ওর কেউই আপন বলে ছিল না, আর না ওর কোনো পরিবার বলে ছিল। কিন্তু তখনই ওর মঞ্জুর কথা মনে পড়ে যায়। যখনই ওর মাথায় মঞ্জুর নাম মনে পড়ে, তখনই দরজায় একটা বেল বাজল। দীপক আস্তে আর ক্লান্তি সহ আওয়াজে, দরজা খোলাই আছে, ভেতরে আসতে পারো। দরজার বাইরে মঞ্জু দাঁড়িয়েছিল। সেই সময় ঘড়িতে রাত 10টা বেজেছিল। আরে মঞ্জু, তুমি তুমি এখানে এত রাতে? আপনি আমাকে মনে করলেন আর আমি হাজির। চলুন, এইসব বাদ দিন। আমি আপনাকে এক্ষুনি ঠিক করে দেব। না মঞ্জু, এখন তো ডাক্তারও বলে দিয়েছে আমাকে বাঁচানো যাবে না। এখন ব্যাস কয়েক সপ্তাহের মধ্যে আমি মরে যাব। আরে না, শুভ কথা বলুন। আমি বললাম তো, শুধু আমাকে 2 দিন সময় দিন, আমি আপনাকে একেবারে সুস্থ করে দেব। সেই রাতে মঞ্জু দীপককে গরম পট্টি লাগিয়ে সেঁক দেয়। আর দীপকেরও কখন যে ঘুম ধরে গেল ও জানতেই পারল না। পরের দিন সকাল হলো, তখন মঞ্জু আগে থেকে উঠে জেগেছিল আর দীপকের জন্য চা তৈরি করে নিয়ে আসলো। সেদিন পুরো দিন মঞ্জু দীপকের পুরো জোর লাগিয়ে দেখাশোনা করছিল আর কিছু হার্বাল ওষুধও দিল। আজকের রাতে দুজনে একই বিছানায় বিশ্রাম করছিল। দীপক নিজের ওপর নিয়ন্ত্রণ করতে পারেনি আর গিয়ে মঞ্জুকে জড়িয়ে ধরল। মঞ্জুও যেন দীপকের সাথে খুব বেশি শান্তি পাচ্ছিল। দুজনে সেই রাতে খুব ইন্টিমেট হলো, একদম স্বামী স্ত্রীর মতো। যাই হোক, সেটা আলাদা ব্যাপার যে সে বিবাহিত ছিল না। মঞ্জু দীপকের প্রেমে পাগল ছিল, সেও নিজেকে থামাতে পারেনি। পরের দিনে যখন দীপকের ঘুম ভাঙল, তখন ওর খুবই ভালো অনুভব হচ্ছিল। ওর কোনো রকম জ্বর, যন্ত্রণা বা অসুস্থতার সংকেত একদম দেখতে পাওয়া যাচ্ছিল না। ও মঞ্জুকে ডাক দিতে শুরু করল, কিন্তু মঞ্জুকে ও গোটা ঘরে কোথাও দেখতে পেল না। ও ভাবল যে লজ্জা পেয়ে চলে গেছে হয়তো, আবার অবশ্যই আসবে। কিন্তু সে নিজের দেওয়া কথা পুরো করেছে, যেটা সে বলেছিল যে সে দীপককে মাত্র 2 দিনের মধ্যে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে। ও নিজের ডাক্তারের সঙ্গে দেখা করলো, আর এইবারে ওর হেলথ রিপোর্ট খুবই ভালো ছিল। ও একদম সেফ ছিল। এখন ও সেই মেয়েটার খোঁজ করতে লাগলো, কিন্তু সেই মেয়েটাকে মানে মঞ্জুকে
ও কোথাও দেখতে পেল না। আজও এটা একটা গভীর রহস্য যে আসলে সেই মেয়েটা দীপকের কে ছিল, যে ওকে জীবন দিয়েছিল কিন্তু তারপর উধাও হয়ে গেল। কোথাও সে কেউ প্রেমে পড়া ডাইনি ছিল না তো? ভীমপুর গ্রামে গত 10 বছর ধরে সবাই অন্ধকার হওয়ার পরে নিজের বাড়ি থেকে বাইরে বেরোয় না। অন্ধকার হওয়ার পরে ভীমপুর গ্রামে বিনুনি করা ডাইনি ঘুরে বেড়ায়। আজ আমাকে যে হোক করে বাঁচিয়ে নাও এই বিনুনি করা ডাইনির থেকে। হে ভগবান, বাঁচিয়ে নাও, প্লিজ বাঁচিয়ে নাও ভগবান, বাঁচিয়ে নাও। তখনই জোরে জোরে হাওয়া বইতে শুরু হয়ে যায় আর রাজুর ভয় আরো বেশি বেড়ে যায়। ওর ঘাম বেরোতে শুরু হয়ে যায়। ও বারবার পেছনে ঘুরে ঘুরে দেখে যাচ্ছিল। না না না, পেছনে কেউই নেই, কেউ নেই। কিন্তু রাজু যখনই সামনে তাকালো, চুলের বিনুনি করা ডাইনি ওর ঠিক সামনে দাঁড়িয়েছিল। না না, বাঁচাও বাঁচাও আমাকে কেউ, বিনুনিওয়ালা ডাইনি এসে গেছে। রাজু দৌড়ে যাচ্ছে আর পেছন থেকে বিনুনি চুল চলে আসে, রাজুর পায়ে জড়িয়ে ধরে আর তারপর ডাইনি নিজের চুল দিয়ে রাজুকে টেনে কুয়ো অবধি নিয়ে যায়। না না, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। ডাইনি রাজুর কোনো কথা শুনল না আর ওকে কুয়োতে ঠেলে দিল। রাজু সাঁতার কাটতে জানে না। ও জলে হাত পা ছুঁড়তে ছুঁড়তে শেষে মরে যায়। গ্রামের কোনো লোক রাজুর সাহায্য করতে পারল না। পরের দিন রাজুর লাশ কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসে। গ্রামের লোকেরা রাজুর জন্য আফসোস করছিল, কিন্তু তাদের মনে বিনুনিওয়ালা ডাইনির ভয়ও ছিল। কিছুদিন পর গ্রামে এক নববিবাহিত স্বামী স্ত্রী আসে। দুজনের জুটি খুব ভালো ছিল, সবাই ওদেরকেই দেখে যাচ্ছিল। মোহন, সবাই আমাদেরকে এইভাবে কেন দেখছে? আরে তুমি চিন্তা করছো কেন? গ্রামে আমরা নতুন এসেছি, সেই জন্য হয়তো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এমনিতেও এটা গ্রামের লোকেদের স্বভাব। আমার কিন্তু খুব অদ্ভুত লাগছে। আগে গিয়ে ফ্রেশ হয়ে নি, তারপর গ্রামের সবার সঙ্গে কথা বলবো, তারপর তোমার আর অদ্ভুত লাগবে না। মোহন ওই মহিলার বাড়িতে যায় যেখানে ও ভাড়ার জন্য ঘরের কথা বলেছিল। কি আপনার এই গ্রামে ট্রান্সফার হয়েছে? হ্যাঁ কাকি। কাকি বারবার প্রিয়ার বিনুনি চুলের দিকে দেখে যাচ্ছিল। এটা দেখে প্রিয়া আরো বেশি চিন্তায় পড়ে গেল। কাকি, আপনি আমার চুলের দিকে এইভাবে কেন তাকিয়ে আছেন? আপনি নয়, শুধু গোটা গ্রামের লোক আমাদের দুজনকে এইভাবে দেখছে যেন কোনো ভূত দেখে ফেলেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনির ছায়া ঘুরে বেড়ায়, সেই জন্য এই গ্রামে কেউ চুলে বিনুনি করে না। যদি তোমাদের দুজনের প্রাণ প্রিয় হয়ে থাকে তাহলে চুল কেটে ফেলো আর এই গ্রাম ছেড়ে কোথাও চলে যাও, নাহলে ওই বিনুনিওয়ালা ডাইনি তোমাদের দুজনকে মেরে ভূত বানিয়ে দেবে। এসব এখানে এরা কি বলে যাচ্ছে? ভূত প্রেত, আমি এসব বিষয় একদম বিশ্বাস করি না। আমি চুল কাটবো না। এই চুল বাড়ানোর জন্য আমার কত বছর লেগে গেছে, ব্যাস সেটা শুধু আমিই জানি। আমি চুল কাটছি না। কাকি, আপনি এখানে আপনার ঘর দেখিয়ে দিন। কাকি কিছুই বলল না, শুধু আঙুল দিয়ে পাশের একটা ঘরের দিকে ইশারা করে দিল। রিয়া আর মোহন ওই ঘরের ভেতরে ঢুকে পড়ল। ওদের দুজনেরও বুড়ি কাকির কথায় বিশ্বাস ছিল না।
মোহন, তুমি বেছে বেছে এই গ্রামটাই পেলে? এখানে সবাই বিনুনিওয়ালা ডাইনি থেকে ভয় পায়। সত্যি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাহলে কি হবে? কি তুমিও এই বোকা গ্রামের লোকেদের কথা বিশ্বাস করছো? মোহন, তবু সত্যি কি এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনি থাকতে পারে? আমি তো এইসব কিছু প্রথমবার শুনছি। আর এমনিতেও যদি এইসব সত্যি সত্যি হতো তাহলে আমাদের সেই নিয়ে অত ভাবা উচিত নয়। আমরা এই গ্রামে শুধু কয়েকদিনের অতিথি। দুজন একে অপরের সঙ্গে কথা বলতে বলতে শুয়ে পড়ল। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। মাঝ রাতে প্রিয়া ভয় পেয়ে উঠে পড়ে। এমন মনে হলো যেন কেউ আমার নাম নিয়ে ডাকছে আমায়। প্রিয়া মোহনের দিকে তাকালো, তারপর অন্যদিকে দেখলো। ওর ঠিক পাশে বিনুনিওয়ালা ডাইনি বসেছিল। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন, ওখানে দেখো, ওখানে কে দেখো। ওঠো মোহন। কে তুমি? তোর মরণ। প্রিয়া আর মোহন দরজা দিয়ে বাইরে পালাচ্ছিল, কিন্তু ডাইনি প্রিয়াকে ওর চুল ধরে টেনে নেয় আর ওকে আবার বিছানায় টেনে নেয়। বাঁচাও! বিনুনিওয়ালা ডাইনি মোহনকে নিজের চুল দিয়ে গলা টিপে মেরে দেয়। প্রিয়া দৌড়তে দৌড়তে হাঁপিয়ে পড়ে। ওখানেই পাশে বট গাছের লম্বা লম্বা ডালের সাহায্যে ও লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ছিল। আস্তে আস্তে ওই ডাল ডাইনির চুলে বদলে যায়। প্রিয়া ভয় পেয়ে যায়, আর যখনই ও ওপরের দিকে তাকালো তখন ডাইনি নিজের চুল দিয়ে প্রিয়াকে ওপরের দিকে টেনে নেয়। না, 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 আমাকে ছেড়ে দাও। আমাকে মেরো না, আমাকে যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই গ্রামে শুধু আমারই চুল থাকবে। তুই যদি চাস আমি তোকে ছেড়ে দিই তাহলে ঠিক আছে, যা। ডাইনি প্রিয়াকে ওপরে গাছ থেকে নিচে ছেড়ে দেয়। পরের দিন রক্তে লথপথ প্রিয়ার মৃতদেহ সব গ্রামবাসীরা দেখে। এটা দেখে গ্রামের সবাই তান্ত্রিককে ডাকার সিদ্ধান্ত করল। সন্ধে অবধি তান্ত্রিক গ্রামে চলে আসে, আর সেই বট গাছের ঠিক নিচেটায় নিজের যজ্ঞ শুরু করে দেয়। ওই গাছের কাছে ডাইনির চুল অবধি পেয়ে যায় ওই তান্ত্রিক। এই ডাইনি, আমার সামনে আয়। আমি জানি তুই এখানেই কোথাও আছিস। তাড়াতাড়ি সামনে আয় ডাইনি। এই তান্ত্রিক, তোর কি চাই? তোকে এখানে মেরে ঝুলিয়ে দেব। আমি যা যা জিজ্ঞেস করব সেগুলোর সঠিক সঠিক উত্তর দিতে থাক, না হলে ভালো হবে না। তুই আমার শক্তির ব্যাপারে জানিস না ডাইনি। তুই ভাবতেও পারবি না আমি তোর সেই অবস্থা করে দিতে পারি। তুই এদের সবাইকে কেন মারছিস? আমিও এই গ্রামেই থাকতাম। আমার নাম গঙ্গা। ওই ঠাকুর 12 বছর আগে। আরে গঙ্গা, তুই আমাকে বিয়ে করে নে। তোর চুল আমায় খুব ভালো লাগে। বিয়ে আমি তোর সঙ্গে করব না। তোর মতো নোংরা লোক আমি কোথাও দেখিনি। আচ্ছা, তাহলে আমার নোংরামিটাও দেখে নে এবার। ওই ঠাকুর
আমার চুল ধরলো আর আমাকে গ্রাম থেকে বাইরে টেনে টেনে নিয়ে গেল। আমার পুরো শরীর ছিলে গেল। আমি শুধু কাঁদতেই থাকলাম। কেউ আসেনি আমাকে বাঁচানোর জন্য। ও আমাকে টানতে থাকলো যতক্ষণ না আমি মরে গেলাম। এই জন্য আমি এই গ্রামের সবার থেকে প্রতিশোধ নিচ্ছি। তাহলে এর মানে তুই গ্রামের সবাইকে মারতে থাকবি? হ্যাঁ, যদি পারি তাহলে তোকেও মেরে ফেলবো। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে দিল। ডাইনি ছটপট করল আর শেষে ডাইনি তান্ত্রিকের বোতলে বন্দী হয়ে গেল। তান্ত্রিক বোতল ওঠালো আর জঙ্গলের দিকে রওনা দিল। ওই বোতলের ভেতর থেকে ডাইনি চিৎকার করলো, কিন্তু ও বাইরে বেরোতে পারছিল না। বিনুনিওয়ালা ডাইনি এখন বোতলে বন্দী হয়ে গেছে। 16 জুলাই 2012, কাশিরিঘাট। 4টে বন্ধু, অনিকেত, সাহিল, রাজীব আর অমিত, এক রাত আগে মুম্বাই ফিরে আসছিল। ওরা সবাই হলিডেজ এনজয় করার পরে ফেরত নিজেদের হোম টাউন ফিরে আসছিল। আরে ভাই, কখনই রাস্তা শেষ হবে? 2 ঘন্টা ধরে রাস্তাতেই ঘুরে চলেছি। বসে বসে কোমরে বাঘ ধরে গেছে। হ্যাঁ ভাই শাহিদ, তুই এই রাস্তার ব্যাপারে আদৌ কিছু জানিস নাকি এমনি গাড়িটাকে ছুটিয়ে চলেছিস? জানি না ভাই, ইউজুয়ালি সকালে তো এই রাস্তা তাড়াতাড়ি পার হয়ে যায়। কি জানি এখন কি হয়ে গেল। আচ্ছা, এটা কি অজুহাত? তাহলে তুই এটা বলতে চাইছিস যে রাত্রে এই রাস্তা এমনি এমনি লম্বা হয়ে গেল? না, আমি আসলে এটা বলতে চাইছিলাম না। আমি আজ পর্যন্ত রাত্রে এই রাস্তা দিয়ে সফর করিনি। সকালে 2 থেকে 3 বার এখান থেকে পার করেছি। রাতের এক্সপিরিয়েন্স তো আমারও নেই। আচ্ছা, তাহলে কোনো এক্সপেরিয়েন্স ছাড়াই তুই রাত 12টার সময় রাস্তাটা বেছে নিলি। ওরা নিজেদের মধ্যে কথাই বলছিল, আর তখনই ওরা পেছন থেকে কোনো ট্রাকের জোরে হর্ন শুনতে পেল। ওই ট্রাকটা বারবার ওদের গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করে যাচ্ছিল। কিরকম ড্রাইভার ভাই, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে নাকি? এইটুকু বলা মাত্রই ওই ট্রাকটা এদের গাড়িটাকে একটা জোরে ধাক্কা মারলো আর বারবার হর্ন বাজাতে থাকলো। সাহিল, সাইড দে ওকে, নাহলে আমাদের মারার উদ্দেশ্যে এসেছে। সাহিল ওই ট্রাকটাকে সাইড দিয়ে দিল আর ওই গাড়িটা সোজা আগে এগিয়ে চলে গেল। তোমরা ওই গাড়িটাকে দেখলে? এমন মনে হচ্ছিল যেন কোনো গর্ত থেকে বার করা হয়েছে। মনে হচ্ছিল যেন 20 বছরের পুরনো ট্রাক ছিল। ওরা এই ইনসিডেন্টের থেকে ঘাবড়ে গেছিল। প্রায় 10 মিনিট পর গাড়ি একটা পুরনো কবরস্থান থেকে পার হয়। সেই হাইওয়েতে একটা কবরস্থানও পড়তো। গাড়ি যখন ওই কবরস্থানের কাছ থেকে পার হয়, ওরা কবরের কাছে সেই পুরনো ট্রাক দেখতে পায়, যেটা কিছুক্ষণ আগে ওদের প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছিল। সাহিল, গাড়ি থামা, ওই দেখ। আরে, এটা তো সেই ট্রাকটাই যে আমাদের বিরক্ত করে রেখেছিল। তাহলে বন্ধুরা, কি চলছে মনে? আমার মনে হয় আমাদের একবার গিয়ে দেখা দরকার যে আসলে ব্যাপারটা কি। পাগল হয়ে গেছিস নাকি? মাঝরাতে এইভাবে কবরস্থানে যাওয়ার কথা বলছিস? আরে মরতে চাস নাকি? অমিত ওদেরকে ওখানে যাওয়ার থেকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখনই ওরা ওই ট্রাক থেকেই একটা লোককে নিচে নামতে দেখতে পায়, যে কালো পোশাক পরে রেখেছিল আর তার মাথার উপর একটা হেড ছিল। সে প্রায় 7 ফিট লম্বা আর হাট্টা ঘাট্টা ছিল। এটা দেখে জানি না কেন সবার উৎসাহটা আরো বেড়ে গেল, আর অমিতকে ছেড়ে সবাই ওই লোকটার ব্যাপারে জানার জন্য উৎসুক হয়ে পড়ল। অমিতকেও বাধ্য হয়ে ওদের সঙ্গে যেতেই হলো, কারণ ও একা থেকে কি বা করে নিত। টর্চের আলোতে ওরা যখন ওই ট্রাকের কাছে, ওই দেওয়ালের কাছে পৌঁছলো, ওদের মন বসে গেল। ওরা যেটা দেখলো সেটা দেখার পরে ওদের গায়ে কাঁটা দিয়ে দিল। ওরা দেখলো একটা ট্রাক ড্রাইভার
মানে সেই মুখোশ পরা লোকটা, সে কবর খুঁড়ে দিয়ে মৃতদেহ পার করলো আর তাদের নির্দয়ভাবে খেয়ে যাচ্ছিল। ও শরীরের প্রত্যেকটা অঙ্গ পার করে করে খুবই কুৎসিতভাবে খেয়ে চলেছিল। ভাই, এটা আবার কোন রাক্ষস? বেরো তাড়াতাড়ি এখান থেকে। ঘাবড়ে গিয়ে ওরা সবাই একসাথে পালালো, কিন্তু অমিত এত ভয় পেয়ে গেছিল যে ও নড়তেও পারলো না। ওদের আওয়াজ শুনে ওই শয়তানটা জানতে পেরে গেল যে কেউ তার উপর নজর রাখছে। সেই জন্য সে সোজা পেছনে ঘুরে তাকায়, আর ঘুরে তাকাতেই সে ওখানে 3টে ছেলেকে দৌড়তে আর একা সেখানে অমিতকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওই শয়তান অমিতের কাছে চলে আসে, আর ওই শয়তানটা সোজা অমিতের গলায় ঘাত করলো, আর একটা ঘাতেই অমিতের ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে গেল। আর এর সাথেই অমিতের গল্প এখানে শেষ হয়ে গেল। কিন্তু এর পরের দৃশ্যগুলো এর থেকেও ভয়ঙ্কর হওয়ার ছিল। পালাও সবাই, তাড়াতাড়ি গাড়ির দিকে, থামবে না। সবাই গাড়ির দিকে দৌড়তে লাগলো, আর ফাইনালি গাড়ির কাছে এসে পৌঁছলো আর গাড়িতে বসে পড়লো। আর শয়তান এতক্ষণ অব্দি ওদের পেছনে দৌড়য়নি, বরং দূর থেকে দাঁড়িয়ে ওদের দেখে যাচ্ছিল। সাহিল, কি করছিস? তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর। এখন গাড়ি স্টার্ট হচ্ছে না, আমি এখন কি করব? চেষ্টা তো করেই যাচ্ছি। সাহিল গাড়িটাকে স্টার্ট করার পুরো চেষ্টা করছিল, কিন্তু ওর গাড়ি স্টার্টই হচ্ছিল না। তখনই ওরা দেখতে পেল ওই দূরে দাঁড়িয়ে থাকা শয়তান অমিতের দেহটাকে খাওয়ার পর ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। ও এখন দ্রুত হয়ে গেছিল, আর ওই গাড়িটার প্রায় কাছে এসে গেছিল। কিন্তু সৌভাগ্যক্রমে গাড়ি স্টার্ট হয়ে গেল, আর দ্রুত গতিতে সাহিল গাড়িটাকে আগে এগিয়ে নিয়ে গেল। শয়তান এই 3 জনের পেছনে পড়ে গেছিল, আর তখনই ও হাওয়ায় উড়ে গেল আর সোজা গাড়ির উপর ঝাঁপ দিয়ে দিল। আর অনিকেত জানলার বাইরে নিজের মাথা বার করলো, এটা কনফার্ম করার জন্য যে এটা কি সেই শয়তানটাই। তখনই ওই শয়তানটা অনিকেতের মাথাটাকে নিজের ভারী তলোয়ার দিয়ে কেটে আলাদা করে দিল, আর তার অর্ধেক কাটা শরীর গাড়ির মধ্যেই ছটপট করতে লাগলো। এটা দেখে গাড়িতে উপস্থিত সাহিল আর রাজীব দুজনে ভয় পেয়ে গেল, আর প্রাণ বাঁচানোর জন্য চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দেয়। ওরা দুজন ঘাসের ময়দানে পড়ে যায়, যে কারণে ওদের কম আঘাত লাগলো। ওরা দুজন নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ শুয়ে পড়ে থাকে, কিন্তু ওদের ভয়টাকে ওই শয়তানটা অনুভব করে নেয়। আর তারপর সে রাজীবকে এক কোণে দেখতে পেয়ে যায়। ওই শয়তানটা লম্বা নখ আর নিজের ধারালো তরোয়াল দিয়ে রাজীবের উপর ঘাত করে দেয়, যে কারণে ওর ভয়ঙ্কর চিৎকার বের হয়ে গেল। আর ওর গল্পটাও এখানেই শেষ হয়ে গেল। ওর মাথাটাও ধড় থেকে মাটিতে এসে পড়ে যায়। ওই শয়তানটা সাহিলকে দেখতে পায়নি, আর সাহিলও রাজীবের মৃত্যুর সময় ওখান থেকে বেরিয়ে চলে গেছিল, যে কারণে ও বেঁচে পালিয়ে যায়। 16 ডিসেম্বর 2012 রাতে কাসেরি ঘাট হাইওয়েতে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ওদের সঙ্গে ঘটলো, সেটা থেকে সবাইকে এটা শিখে নেওয়া দরকার যে অন্ধকার রাতে ভূতেদের রাস্তা দিয়ে পার হওয়ার ফল কতটা মারাত্মক হতে পারে। কথায় বলে ওই ভূতের রাস্তার কাহিনীতে কোনো শয়তান আছে যে প্রত্যেক রাতে 12টা থেকে 3টের মধ্যে নিজের পুরনো মারাত্মক ট্রাকে বসে নিজের শিকারের পিছু করতে থাকে, আর তাদেরকে মেরে কবরস্থানে দফন করে দেয়। পরের রাতে তাকে সেই কবর থেকেই বার করে তার শরীরের টুকরোগুলোকে খেতে থাকে, যে কারণে সে অমর থাকতে পারে। আরে ভাই, ওই দেখ, মেয়েটা কি দারুণ লাগছে, সত্যি বলছি, পেয়ে গেলে কি মজাই হতো। রাজন আর সত্যম শ্যাম পার্কে টহল দিচ্ছিল। তখনই তারা ওখানে একটা খুব সুন্দর মেয়েকে দেখতে পায়, আর রাজন
তার থেকে পুরোভাবে মুগ্ধ হয়ে গেছিল। হ্যাঁ ভাই, মেয়ে তো খুব সুন্দর, কিন্তু তোর মনে কি চলছে? হ্যাঁ, তখনই সত্যমের একটা কল চলে আসে, আর সত্যম ফোনে কথা বলতে বলতে পার্ক থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু অন্যদিকে রাজন এখন ওই মেয়েটাকে দেখে যাচ্ছিল। রাজনের ওই সন্ধ্যাটা মেয়েটাকে দেখতে দেখতেই কেটে গেল। রাজন গোটা রাত ধরে সেই সুন্দরী মেয়েটার কথা ভেবে হারিয়ে থাকলো। তারই সঙ্গে ওর এই জন্য আফসোসও হচ্ছিল যে ও ওই মেয়েটার সঙ্গে কথা বলতে পারল না। পরের দিন যখন রাজন দ্বিতীয়বার সেই পার্কেই গেল, তখন এইবারেও ও ওই মেয়েটাকে ঠিক একই জায়গায় বসে থাকতে দেখে, যেখানে গত সন্ধেবেলায় ওকে দেখেছিল। রাজন ওই মেয়েটার কাছে যায়, তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে লাগে। হাই, আমি রাজন, আমি এখানেই পাশেই থাকি। আর আপনার নাম? রাজন নিজের ইন্ট্রোডাকশন তো দিয়ে দিয়েছিল, কিন্তু ওই মেয়েটা এটা শুনে কিছুই রিয়াক্ট করলো না, আর নর্মাল হয়েই রইল। এর কিছুক্ষণ পরে দ্বিতীয়বার রাজন ওই মেয়েটাকে সেই কথাটাই আবার বলল, কিন্তু এইবারেও লাভ হলো না। রাজন একটু রেগে গিয়ে ওখান থেকে পেছনের দিকে ঘুরে গেল আর ফেরত যেতে লাগলো। বিরজু, আরে ও বিরজু, দাঁড়াও। রাজন একদম আনন্দের চোটে পাগল হয়ে উঠল। পরের মিনিটেই ও অবাক হয়ে নিজেকে প্রশ্ন করল যে এই মেয়েটা আমার পেট নেম কি করে জানলো, কারণ আমার ওর সঙ্গে প্রথমবারই দেখা হয়েছে। কিন্তু রাজন এই কথাটাকে গুরুত্ব না দিয়ে ওর সঙ্গে কথা বলতে লাগলো। ওই মেয়েটা নিজের নাম শ্রুতি বলল। এখন প্রত্যেক সন্ধেবেলায় পার্কে দেখা হতে লাগে, আর তারপর দুজনের মধ্যে খুব কথা শুরু হলো। কিন্তু এখন রাজনের সেই অস্থির ক্যারেক্টার আর অপেক্ষা করতে চাইছিল না। এই কারণে ও একদিন সন্ধেবেলায় ওই সুন্দরী মেয়েটার সামনে বিয়ের প্রস্তাব রেখে দেয়, যে খুশি খুশি কোনো রকম দ্বিধা না করে ওই মেয়েটা স্বীকারও করে নিল। দুজনের বিয়ে তো ঠিক হয়ে গেছিল, কিন্তু রাজন ওই সুন্দরী মেয়ের প্রেমে এত ডুবে গেছিল যে ও ওই মেয়েটার ব্যাপারে, ওর নাম যে শ্রুতি, এর থেকে বেশি আর কিছুই জানতো না। এক সপ্তাহের ভেতরে দুজনের বিয়ে ঠিক হয়ে গেছিল। প্রায় সবাই রাজনের এই তাড়াহুড়ো দেখে খুশি ছিল না, কিন্তু রাজনের কারোর সাজেশন শুনে কিছু যায় আসছিল না। ব্যাস কিছুদিন পরে রাজনের বিয়ে শ্রুতির সঙ্গে হয়ে গেল। শ্রুতির বাড়ি থেকে কেউই আসলো না, যেটা একটু আজব ছিল। কিন্তু রাজনের জিদের সামনে কার কি কথা চলতো? বিয়ে হওয়ার পর শ্রুতি যখনই বাড়ির চৌখাটে পা রাখল, তখনই রাজনের দুটো পালিত কুকুর জোরে জোরে ডাকতে লাগলো। এমন লাগছিল যে তারা কোনো বিপদের দিকে ইশারা করছে। শ্রুতিও ওই কুকুরগুলোর দিকে এমনভাবে তাকিয়েছিল যে যদি ওর বস চলে তাহলে ও তক্ষুনি ওদের গিলে খেয়ে নেবে। বিয়ে হয়ে এখন 10 দিন কেটে গেছে, আর আজকে 11তম রাত ছিল। গোটা গ্রাম শান্তির ঘুম নিয়ে ঘুমোচ্ছিল। তখনই সেই রাতে গোয়াল ঘর থেকে গরু আর বাছুরের চিৎকারের আওয়াজ আসতে লাগলো। গ্রামের প্রায় কিছু লোক জেগে যায় আর নিজেদের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। ওরা 4 জন ছিল, যারা টর্চের আলো দিয়ে নিজেদের গোয়াল ঘরের দিকে যাচ্ছিল, যেখানে তারা তাদের গরুদের বেঁধে রেখেছিল। ওরা তাদের গোয়াল ঘরের কাছে পৌঁছয়, তখন ওরা ঘুঙুর আর ঝুমকার আওয়াজ শুনতে পেল। ওরা সবাই একটা বড় দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই ওরা যে দৃশ্যটা দেখল, সেটা দেখে তাদের তো হুঁশ উড়ে গেল। ওরা দেখল এই গ্রামের নতুন বউ আর রাজনের স্ত্রী মানে শ্রুতি একটা ডাইনির রূপ ধারণ করে বাছুরগুলোকে চিড়ে চিড়ে খেয়ে চলেছিল। ও রক্ত খেতে ব্যস্ত ছিল, তার সাথে জানোয়ারদের নাড়ি ভুড়িগুলো খেয়ে মাটিতে ফেলে রেখে দিয়েছিল। ওখানে উপস্থিত সেই 4 জনের গায়ে কাঁটা দিয়ে দিল, আর ভয়ের চোটে সবাই ওখান থেকে দৌড়তে লাগলো। এরই মধ্যে ওই ডাইনিটা ওই লোকগুলোকে ওখানে অনুভব করে নিল, আর বাছুরের মাংসকে একদিকে রেখে দিয়ে
সোজা দেওয়ালে ঝাঁপ দিয়ে দিল। তাদের মধ্যে 3 জন তো পালিয়ে গেল, কিন্তু একজন দুর্ভাগ্যক্রমে ওখানেই আটকে যায়। আমার আসল রূপটা তুই একদম কাছ থেকে দেখেছিস, এখন তোর বেঁচে পালানো তো অসম্ভব। পরের সকালে ওই লোকটার লাশ গ্রামের মধ্যিখানে ঝুলে রয়েছিল, যেখানে তার শরীর থেকে হৃৎপিণ্ড উধাও ছিল। এই ঘটনার মধ্যে আরও একটা কথা ছিল, যে সেই রাতেই ওই ডাইনি সেই 3 জন যারা পালিয়ে গেছিল তাদের স্বপ্নতেও এসেছিল, যেখানে সেও সতর্ক করেছিল যে যদি ওরা ওর আসল রূপ কাউকে বলে দেয় তাহলে ও তাদেরকেও ভয়ঙ্কর মৃত্যু দেবে। আর এই সিলসিলা গ্রামের গতি ধরতে লেগে গেল। প্রত্যেক শনিবারের রাত্রে গ্রামের জন্তুরা জোরে জোরে আওয়াজ করতে শুরু করে, আর পরের দিন সড়কে ভয়ঙ্কর কষ্টের সঙ্গে মৃত পাওয়া যেত। এতদিন রাজন এই ব্যাপারে কিছুই জানতো না, যে গ্রামে যা হচ্ছে এই মারাত্মক ঘটনাগুলোকে আসলে ও যাকে বেশি বিশ্বাস করে, মানে ও স্ত্রী করে চলেছে। যদিও রাজনের শ্রুতির ওপরে একটুও সন্দেহ হয়নি, কিন্তু ওর মা শ্রুতির মধ্যে একটা ডাইনি পরিষ্কার দেখতে পাচ্ছিল। তার প্রায় বিশ্বাস ছিল গ্রামে যে ডাইনি প্রত্যেক শনিবার যে নিজের শিকার খোঁজে আর এই গ্রামটাকে শ্মশান বানানোর চেষ্টায় আছে, সেটা আর কেউ নয় বরং তার বৌমা শ্রুতি নিজেই। রাজনের মা শ্রুতির ব্যবহার দেখে ওর ওপর সন্দেহ করে ফেলেছিল, যেমন সেকেন্ডের মধ্যে আনাজ কেটে দেওয়া, খাবার কয়েক মিনিটে তৈরি করে দেওয়া, ঘরের এক কোণে বসে থাকা সত্ত্বেও সব কাজ করে নেওয়া, আর অনেকবার কালো জাদুর জিনিসপত্র নিয়ে খেলাধুলা করা। রাজনের মা শ্রুতির চেহারা দিনের প্রত্যেক প্রহরে আলাদা আলাদা দেখতে পেয়ে যেত, যেমন সকালে মানুষের মতো, দুপুর অবধি একটা বুড়ি মহিলা, সন্ধে আর রাত্রে ওর মা শ্রুতির মধ্যে এক ভয়ঙ্কর ডাইনি দেখতে পেয়ে যেত। এক রাতে রাজনের বুড়ি মা নিজের ঘর থেকে বাইরে জল খাওয়ার জন্য বেরিয়ে আসে। তখন সেখানেই রাজনের ঘর থেকে কিছু অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। রাজনের মা যখন রাজনের ঘরে যায় তখন তার হুঁশ উড়ে যায়, কারণ সে যা দেখে রাজনের স্ত্রী শ্রুতি এখন একটা ডাইনি ছিল আর রাজনের পায়ের আঙুলটাকে চুষে যাচ্ছিল, হয়তো রক্ত। এটা দেখে রাজনের বুড়ি মা এখন এটা ঠিক করে ফেলেছিল যে কাল সকাল হওয়া মাত্রই যাই হোক না কেন সে রাজনকে শ্রুতির সত্যিটা বলে দেবে। রাজনের মা এখন তার ঘরের মধ্যে চলে যায়, কিন্তু ওই ডাইনিটা এই ব্যাপারে জানতে পেরে গেছিল যে ওকে এরকম করতে রাজনের মা দেখে ফেলেছে, আর সে ওর আসল রূপটা জেনে গেছে। তার বেঁচে থাকাটা শ্রুতির জন্য মারাত্মক প্রমাণ হতে পারত। এরপর শ্রুতি সোজা ওই বুড়ির ঘরে চলে যায় আর একটা ভয়ঙ্কর আওয়াজের সঙ্গে তার গলাটাকে ঘরে ফেলে দেয়। ওই বুড়িটা চিৎকার করতে থাকে আর এর সাথে রাজনের চোখও খুলে যায়, আর রাজন ঘর থেকে বেরিয়ে এসে সোজা তার মায়ের ঘরে চলে যায়। এটা তুমি কি করছো শ্রুতি? তুমি কি পাগল হয়ে গেছো? ছেড়ে দাও মাকে। এখন আস্তে আস্তে শ্রুতির চেহারা বদলাতে শুরু করে, ওর চুলগুলো বাড়তে শুরু করে আর ওর চেহারায় ভাঁজ পড়তে শুরু হয়ে যায়। তুই কি ভেবেছিলি আমি তোকে ভালোবাসি? না, তুই তো শুধু আমার এই গ্রামে আসার একটা রাস্তা ছিলি। বহু বছর আগে আমার মা অবন্তিকাকে তোমরা সবাই জ্যান্ত পুড়িয়ে মেরেছিলে, আমি তারই প্রতিশোধ নিতে এসেছি। অবন্তিকা, ওই ডাইনি যে গ্রামের অসহায় বাচ্চাদের বলি চড়াতো। হে ভগবান! এই ডাইনি, তুই আমার মাকে ছেড়ে দে, না হলে আমি আমার বন্দুক দিয়ে তোকে মেরে ফেলবো। ওই ডাইনিটা
রাজনের মাকে একটা কোণে ছুঁড়ে ফেলে দেয় আর সোজা রাজনের উপর ঝাপটা মেরে দেয়। এরপরে ও রাজনের গলায় নিজের দাঁত বসিয়ে দেয় আর রাজন ছটপট করতে করতে ওখানেই প্রাণ হারিয়ে ফেলে। বুড়ি মায়ের হৃদয়ে অ্যাটাক পড়ে যায় আর তারও মৃত্যু হয়ে যায়। লোকেরা এটা বলে এরপরে ওই ডাইনিটা সেই রাতে ওখানে উপস্থিত কোনো মানুষজনকে জ্যান্ত ছাড়েনি, সবাইকে মেরে দেয়, কাউকে পুড়িয়ে তো কাউকে খুন করে দিয়ে। সবাই বলে বহু বছর আগে অবন্তিকা নামের ডাইনি এই গ্রামেই বাস করত, যে গ্রামের অসহায় বাচ্চাদের বলি চড়িয়ে দিত। যখন লোকেরা জানতে পারল, তাকে গ্রামের মধ্যিখানে বেঁধে দিয়ে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল, কিন্তু তার মেয়ের ওপর কারোর নজর পড়েনি। আজকে 22 বছর পরে ওই মেয়েটাই ফিরে এসেছে প্রতিশোধ নিতে, আরও গোটা গ্রামকে শ্মশান ঘাট বানিয়ে দেয়। বন্ধুরা, রাজনের একটা ভুলের পরিণাম গোটা গ্রামকে ভোগ করতে হলো। যদি আপনিও কোনো এমন মেয়েকে দেখেন যে দেখতে খুব সুন্দর মনে হবে কিন্তু সে কেউ অজানা, তাহলে তার থেকে দূরে থাকাটাই সবচেয়ে ভালো হবে, কারণ প্রায় সময় সুন্দর চেহারার পেছনেই মুখোশ পরা শয়তান লুকিয়ে থাকে। দাদু, ও দাদু, আমাকে ওই গল্পটা শোনাও না, যেটা ওই গ্রামের ডাইনির গল্প। আরে বাচ্চারা, এখন রাত হয়ে গেছে, এত ছোট বাচ্চাদের রাতে ভূত প্রেতের গল্প শোনা উচিত নয়। দাদু, এখন আমরা বড় হয়ে গেছি, প্লিজ আমাদের ওই গল্পটা শোনাও না। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, যখন তোমরা এত বেশি জিদ করছো তাহলে শুনিয়ে দিচ্ছি। এই গল্পটা আজ থেকে অনেক বছর আগের পুরনো। সময় ছিল 1999, যখন গ্রামে দশেরার পর্ব চলছিল। সব লোকেরা মেলা দেখতে যাচ্ছিল, আর তখনই কিছু লোক মিলে সড়কের ওপর একটা লম্বা শাড়ি পরে থাকতে দেখে। ওই শাড়িটা দেখে কারোর কিছু ঠিক লাগলো না, সবারই ওই শাড়িটাকে ডিঙিয়ে রাস্তা ক্রস করার ইচ্ছে হলো, কিন্তু একটা বেয়াড়া ছেলে মোটেই মানল না, আরও ওই শাড়িটাকে ডিঙিয়ে দিল। সড়কের পাশ দিয়ে পেরোনোর পর সবাই বাঁশবাগানের কাছ থেকে একটা আওয়াজ শুনতে পেল, যেটা জলের পড়ার আওয়াজ ছিল। একদম মনে হলো যেন কেউ স্নান করছে। সবাই যখন ওইদিকে টর্চ মারলো, তখন তারা একটা মহিলাকে স্নান করতে দেখলো, কিন্তু পরের মুহূর্তে সবার টর্চ একসাথে ফিউজ হয়ে গেল আর আবার অন্ধকার ছেয়ে গেল। সবাই বুঝতে পেরে গেল, সে যাই হোক না কেন, এটা কোনো পেতনি বা ডাইনি হবে। সবার সন্দেহ একদম এটাই ছিল। সবাই সেই রাতে তাড়াতাড়ি ওখান থেকে বেরোলো। পরের সকালে গ্রামে একটা খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে একটা ডাইনি এই গ্রামটাকে অভিশপ্ত করে দিয়েছে, আর ওই ছেলেটা যে গত রাতে ওই শাড়িটা ডিঙিয়েছিল, সে সেই রাতেই নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। এই সব খবরগুলো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর গ্রামের সবাই ওই ডাইনির মারাত্মক কথা আলোচনা করতে লাগলো। প্রায় দশেরা, দীপাবলির মতো অনুষ্ঠানে গ্রামে গঞ্জে ডাইনি পেতনি ঘুরে বেড়াতে থাকে। এটা একটা সাধারণ ব্যাপার ছিল, তাই সবাই ভাবলো যখনই দশেরা কাটবে সব কিছু শান্ত হয়ে যাবে। কিন্তু এরকম হলো না, বরং ওই ডাইনির গড়ার সর্বনাশ তার জন্ম নিয়ে ফেলেছিল। দশেরার 10 দিন পেরোনোর পরেই গ্রামে হঠাৎ তুফান এসে গেল। সমস্ত গৃহপালিত পশু মরতে লাগলো।
কেউ মাঝরাতে ওদেরকে মেরে ওদের পুরো রক্ত চুষে নিত। বাচ্চারা অবধি জ্যান্ত জন্মাচ্ছিল না। গর্ভবতী মহিলাদের বাচ্চা তাদের গর্ভেই মরে যেত। সবার এটাই ধারণা ছিল যে এই সবের কারণ ওই ডাইনিটাই, যে নিজের অভিশাপ দিয়ে পুরো গ্রামকে বরবাদ করে দিয়েছে। গ্রামে এখন কৃষিকাজও অসম্ভব হয়ে গেছিল। জমিতে মাটি অনুর্বর হয়ে গেছিল, সব ফসল শুকিয়ে গেছিল। আর এই কারণে অনেক কৃষকরা আত্মহত্যা করে নিয়েছিল। কিন্তু দাদু, এই ডাইনি লোকেদেরকে এইভাবে কেন মারছিল? ও কি কোনো প্রতিশোধ নিতে এসেছিল? না, ও কোনো প্রতিশোধের উদ্দেশ্যে আসেনি। ওই গ্রামটাকে নিজের অধীনে করতে চেয়েছিল, কারণ ও আমাদের গ্রামটাকে নিজের আড্ডা করতে চেয়েছিল। যে পরামর্শটা ওকে এক তান্ত্রিক দিয়েছিল। কিছু বছর আগে গ্রামবাসীরা ওই তান্ত্রিকের এই জঘন্য কাজের জন্য পিটিয়ে পিটিয়ে তাকে গ্রাম থেকে বার করে দিয়েছিল। আর তারই পরামর্শ শুনে ওই ডাইনিটা আমাদের গ্রামকে লক্ষ্য করেছিল। তাহলে দাদু, এর পরে কি হলো? ওই ডাইনিটা সবাইকে মেরে দিয়েছিল? না খোকা, সবাইকে মারাটা সম্ভব ছিল না, কিন্তু যে নিয়ম বিধিকে মানে না, সে ওই ডাইনির জালে খুব সহজেই ফেসে যেত। নিয়ম? কেমন নিয়ম দাদু? যেমন সূর্য ডোবার পরে ঘরের দরজা জানালা বন্ধ করে নেওয়া, কারোর দরজা খটখটানোর পর দরজা না খোলা। কিন্তু এ থেকে ডাইনি শান্ত হয়ে বসেনি, বরং ও অন্য আরেকটা উপায় বার করলো। এখন তো বিয়ে অনুষ্ঠানও গ্রামে করা সম্ভব ছিল না, না হলে ডাইনির কাছে একটা বিরাট সুযোগ থাকতো নিজের শিকারকে ফাঁসানোর। ও গ্রামের সব লোকেদেরকে নিজের বশে করতে শুরু করে দিল, আর তা থেকে অন্যদের ক্ষতি করা শুরু করে দিল। আস্তে আস্তে ওই ডাইনির আতঙ্ক বেড়ে যেতে লাগলো। দাদু, তাহলে গ্রামবাসীরা ওই ডাইনির হাত থেকে মুক্তি কি করে পেল? গ্রামবাসীরা ওই ডাইনির আতঙ্কে ঘাবড়ে গেছিল। এরই মাঝে সবার মুখে খবর শোনা গেল এই কাজ ওই তান্ত্রিকেরই, যাকে 3 বছর আগে গ্রাম থেকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল। গ্রামবাসীরা রেগে গিয়ে লাল হয়ে ওই তান্ত্রিকের ঠিকানা খুঁজলো, আর তারপর তাকে প্রাণে মেরে দেওয়ার ভয় দেখিয়ে বলল, শুনবে তান্ত্রিক, ওই ডাইনিকে যে করে হোক গ্রাম থেকে বার কর। আমরা জানি তুই ওই ডাইনিকে আমাদের পেছনে লাগিয়েছিস। যদি তুই এরকমটা না করিস, তাহলে তোকে আমরা এমন ভয়ঙ্কর মৃত্যু দেব যে তুই তন্ত্রবিদ্যাও ভুলে যাবি। গ্রামবাসীরা ওই তান্ত্রিকের কাছ থেকে তার কবচটা কেড়ে নেয়, যার মাধ্যমে সে বেঁচে ছিল। যদি কিছুদিনের মধ্যে ওর কবচটা না পায়, তাহলে ও নিজের সব শক্তি হারিয়ে ফেলবে, যে জন্য তার এত বছরের তপস্যা মাটি হয়ে যাবে। তান্ত্রিককে বাধ্য হয়ে গ্রামে আসতেই হলো। সে বছরের শেষ রাতে সাধনা শুরু করলো। সাধনাতে আমি আর আমার সাথে আরো 2জন সাথী বসেছিল। তান্ত্রিক এবার মন্ত্র জপ করতে শুরু করলো। ওই ডাইনি কিছুক্ষণের মধ্যে সামনে এসে হাজির হলো। সে খুবই ভয়ঙ্কর চেহারা নিয়ে এসেছিল। ওকে দেখে আমরা সবাই ভেতর থেকে কেঁপে উঠলাম, কিন্তু পালাতেও পারতাম না। যদি পালাতাম তাহলে আমাদের প্রাণ ত্যাগ করতে হতো। এবার তোকে এই গ্রামটা ছেড়ে দেওয়া উচিত। আমার উদ্দেশ্য পুরো হয়ে গেছে। উদ্দেশ্য তো তোর পুরো হয়ে গেছে, আমার নয়। আমি এখানে তোর উদ্দেশ্যের জন্য এসেছিলাম, কিন্তু যাব নিজের উদ্দেশ্য পুরো করে। ওই ডাইনি গ্রাম ছেড়ে যাওয়ার জন্য মানল না। তারপর নিজের সব থেকে শক্তিশালী যজ্ঞ শুরু করে দিল।
আর অনেক ঘন্টা এই সাধনা চলার পর শেষমেশ ওই ডাইনি দুর্বল হয়ে গেল। আর তারপর তান্ত্রিক ওকে সামনের বট গাছের সঙ্গে বেঁধে দিল। মুক্ত হওয়ার জন্য তান্ত্রিক ওকে গ্রাম ছেড়ে যাওয়ার শর্ত রেখে দিল। দেখ, যদি তুই চাস যে তুই আজীবন এই গাছে বাঁধা হয়ে থাকবি, তাহলে এখনো তোর জিদটাকে ছাড়িস না। আর যদি তুই এই গ্রামটাকে ছাড়ার কথা দিস, তাহলে আমি তোকে মুক্ত করে দেব। ঠিক আছে তান্ত্রিক, আমি এই গ্রাম ছেড়ে দেব, কিন্তু আমারও একটা শর্ত আছে যে এখানে উপস্থিত কোনো লোক আজকের ঘটনার উল্লেখ কখনো কারোর কাছে করবে না। তা না হলে আমি তার সামনে চলে আসব আর তাকে মেরে ফেলবো। এটা বলা মাত্রই ওই ডাইনি অজ্ঞান হয়ে যায়, আর তান্ত্রিক ওকে গাছ থেকে মুক্ত করে দেয়, আর গ্রাম আবার আগের মতো হয়ে যায়। আরে দাদু, তুমি তো বললে যে ওই ডাইনি সবার কাছে এটা দাবি রেখেছিল যে কেউ ওই রাতের ঘটনার উল্লেখ কারোর সাথে করবে না, না হলে ও সামনে এসে যাবে। তুমি তো আমাদেরকে এই সব কিছু বলে দিলে। হে রাম, হে আমি কি করে ফেললাম! বুড়ো বয়সে স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে যে নিজের মৃত্যুকে ডাক দিয়ে ফেললাম। তখনই ঘরের লাইট চলে গেল, আর হালকা আলোয় ওই তিনজন সামনে একটা বড় মহিলার ছায়া দেখতে পেল। আর তখনই দাদুর গম্ভীরভাবে ছাতির যন্ত্রণা শুরু হলো, আর দাদুর গল্প আর তার জীবনের সময় এখানেই সমাপ্ত হয়ে গেল। রুদ্র একটা 25 বছরের ছেলে, যে মুম্বাইতে গ্রাম থেকে পড়ার জন্য এসেছিল। এখন একটা ভালো চাকরি করে আর ওর মা বাবাকে প্রত্যেক মাসে টাকা পাঠায়। এক রাতে রুদ্র নিজের জব থেকে বেরিয়ে বাইকে চেপে ঘরে যাচ্ছিল, আর মাঝখানে একটা বিড়াল চলে এলো রাস্তার ওপরে। রুদ্র ওই বিড়ালটাকে দেখে অবাক হয়ে গেল, আর ও বাইকটাকে সামলাতে পারলো না, আর বাইক স্কিড হয়ে গেল। রুদ্রের বাইকে একটু দাগ পড়ে গেল, কিন্তু ও দেখলো যে ওর হাতের ঘড়িটাও ভেঙে গেছে। রুদ্র ঘড়ি পরতে খুব পছন্দ করত, আর ও ওই ঘড়িটা খুব কষ্ট করে নিজের প্রথম স্যালারি দিয়ে কিনে এনেছিল। সেই জন্য ওই ঘড়িটার দাম রুদ্রের জন্য অনেক ছিল। ওই ভাঙা ঘড়িটার দিকে দেখে রুদ্র হতাশ হয়ে গেল। আরে ইয়ার, প্রথমবার কিছু আমি নিজের টাকায় কিনেছিলাম, ওই বিড়ালটাকেও এখনই মাঝখানে আসার ছিল। বাইকে যেতে যেতে রুদ্র অন্ধের নগর বাস স্টপে একটা বুড়ি মহিলাকে ঘড়ি নিয়ে বসে থাকতে দেখলো। তার কাছে অদ্ভুত রকমের ঘড়ি রাখা ছিল। রুদ্র নিজের বাইকটা থামিয়ে দেয় আর ঘড়ি ঠিক করার জন্য ওই বুড়ি মহিলার কাছে চলে যায়। আন্টিজি, আমার এই ঘড়িটা ঠিক করে দিতে পারবে প্লিজ? আরে আমি শুধু ঘড়ি বিক্রি করি, ঘড়ি তৈরি করি না। আরে ইয়ার, ঠিক আছে, আমি এই ঘড়িটা পকেটে রেখে দিচ্ছি এখনের জন্য। ও আন্টি, আমার একটা ঘড়ি চাই। আচ্ছা, কোনটা চাই তোমার? রুদ্র ওইসব ঘড়িগুলোর দিকে দেখলো, কিছু আকারে ছোট ছিল আর কিছু বড় ছিল। রুদ্র অনেক ভেবে একটা ঘড়ি দেখলো। ওই ঘড়িটা রুদ্রের খুব পছন্দ হয়ে গেল। হ্যাঁ, এই ঘড়িটা দিয়ে দাও, আমার এটা খুব ভালো লেগেছে। কত টাকা হলো আন্টি এটার? রুদ্র সামনে দেখলো, তখন কেউই ছিল না, যেন ওখানে ওর আগেও কেউ ছিল না। না ওই মহিলার যাওয়ার আওয়াজ এলো, আর না ওই মহিলাটা টাকা নিল। আরে টাকা তো নিয়ে যেতে আন্টি, এ কেমন মানুষ! বেচারি একটা দুটো এখানে ঘড়ি বিক্রি করছিল, আর আমি তাকে টাকাও দিলাম না। রুদ্র নিজের গাড়িতে বসতে লাগলো। তখনই ও দূর থেকে একটা আওয়াজ শুনতে পেল। হ্যাঁ, আমার টাকা চাইও না। এই আওয়াজটা কোত্থেকে এলো? আন্টি, কোথায় আছো তুমি? রুদ্র কাউকে দেখতে পেল না, আর এবার রুদ্র ঘড়িটা পরে নিল, আর ও বাইক স্টার্ট করে বেরিয়ে পড়ল ঘরে যাওয়ার জন্য। রাস্তায় রুদ্রের পেছন থেকে একটা গাড়ি আসছিল।
গাড়ির হর্ন শোনা মাত্রই রুদ্র পেছনের গাড়িটাকে যাওয়ার জন্য জায়গা ছেড়ে দিল। আর তখনই আয়নায় নিজেকে দেখলো। তখন ও দেখলো যে ওর চেহারা যেন অনেকটা বদলে গেছে, যেমন বয়স বেড়ে গেছে হঠাৎ করে। আরে এটা কি করে হয়ে গেল? হয়তো আয়না খারাপ হয়ে গেছে, এক্ষুনি মুছে দিচ্ছি। রুদ্র বাইক চালাতে চালাতে হাঁপাতে শুরু করলো। মাঝখানে ও একটা ছেলেকে দেখতে পেল যে ওর কাছে লিফট চাইছিল। ওই ছেলেটার নাম রনিত ছিল। লিফট আঙ্কেল, লিফট পাওয়া যাবে প্লিজ? আমাকে দেখে আঙ্কেল মনে হচ্ছে। কোথায় যাবে বলো? আমি ব্যাস সামনের গ্রামে নেমে পড়বো, আমি ঘরে যেতে চাই। রুদ্র কিছুক্ষণ পরে পেছনে ঘুরে দেখলো, তখন রনিতকেও বুড়ো দেখতে পেল। দেখো, তুমিও বুড়ো হয়ে যাচ্ছ। আরে হ্যাঁ, এবার কি করি আমি? যখন থেকে আমি ঘড়ি নিয়েছি আমি বুঝতে পারছি না কি হচ্ছে এইসব। রুদ্রের চোখ রনিতের ঘড়ির দিকে পড়ে গেল। তুমি যে ঘড়িটা পরেছ, ওটা এক্ষুনি কিনেছিলে? হ্যাঁ, একটা আন্টি এসেছিল অনেকগুলো ঘড়ি নিয়ে, তার থেকে আমি নিয়ে নিয়েছি, কিন্তু টাকা দেওয়ার আগেই সে উধাও হয়ে গেল। রুদ্রের মনে পড়ল যে সেও টাকা দেয়নি ওই বুড়ি মহিলাটাকে। তার মানে এটা সেই মহিলাটাই। রুদ্রের গাড়ি বন্ধ হয়ে গেল। তোমার টাকার থেকেও দামি আমার কাছে তোমার প্রাণটা। তুমি যে ঘড়িটা পরে আছো, ওটা দিয়ে তোমার যৌবন অবস্থা বৃদ্ধা অবস্থায় পরিণত হবে, আর এটা দিয়ে আমায় এখন যুবতী দেখাবে। ওই বুড়ি মহিলা রুদ্র রনিতের সামনে চলে আসে। ডাইনি নিজের ঘোমটা সরিয়ে দিল আর জোরে জোরে হাসতে শুরু করলো। তুমি একটা ভূত! আমি বুঝে গেছিলাম যেন অদ্ভুত কিছু একটা হচ্ছে। আমি নিজের ঘড়িটা এক্ষুনি হাত থেকে খুলে ভেঙে দিচ্ছি, তারপর এই দেখো। রুদ্র ঘড়ি খুলতে লাগলো, কিন্তু ঘড়িটা খুলল না। রুদ্র দাঁত দিয়ে ঘড়ি খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু ওর দাঁতও দুর্বল হয়ে গেছিল বয়স হয়ে যাওয়ার কারণে। রনিত দাঁত দিয়ে ঘড়ি খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু রনিতের দাঁত শেষে ভেঙে গেল। হে ভগবান, এটা কি হয়ে গেল? এখনো তো আমার অর্ধেক বয়সও হয়নি, আর এক্ষুনি আমার দাঁত ভেঙে দিলে। রনিত কাঁদতে শুরু করলো। ওই ডাইনি ওই দুজনের প্রাণ নিজের মধ্যে প্রবেশ করাতে লাগলো। দুজনেই জোরে চিৎকার করছিল। তখনই ওখানে একজন তান্ত্রিক চলে আসে, আর সে নিজের ঝুলি থেকে কিছু ছাই উড়িয়ে ওই ডাইনির ওপর ছুঁড়ে দেয়। এই ডাইনি, এরকম অজানা লোকেদেরকে ধরে ওদের প্রাণ নেওয়াটা তোকে খুব বড় পাপী করে দেবে। তুই একটা ঘোর পাপী। এ তুই কি করছিস তান্ত্রিক? তোকে এর ফল ভুগতে হবে। তান্ত্রিক ওই ডাইনিকে নিজের পাউডার দিয়ে তৈরি গোলাকার ঘেরাতে বন্দি করে দিল। ডাইনি চিৎকার করতে লাগলো। ও রুদ্র রনিতের প্রাণ নেওয়ার আগেই তান্ত্রিক ওকে বন্দি বানিয়ে দিল। ধন্যবাদ সাধু বাবা। হ্যাঁ, ধন্যবাদ সাধু বাবা। এই ডাইনি কোনো সাধারণ ডাইনি নয়। মানে ওই গ্রামের সব থেকে মহান ঘড়ি তৈরি করত তার স্ত্রী ছিল, যে 100 বছর আগে এখানে বসবাস করত। রানী তার স্বামী অমিতের সঙ্গে সুখে জীবন কাটাচ্ছিল, কিন্তু একদিন ওর স্বামী এমন একটা কল্পনা করলো যে সে তার ঘড়ি বানানোর কাজে নিজের পুরো জীবন সমর্পিত করে দিল। অমিত এমন একটা ঘড়ি তৈরি করতে চেয়েছিল যেটা বুড়ো লোকেদেরকে যুবক করে দেবে আর যুবকদেরকে বুড়ো। একদিন অমিত তার বাড়ির বাইরে একটা লোককে দেখেছিল। ওই লোকটা আত্মহত্যা করতে যাচ্ছিল। অমিতের ঘরের বাইরে গাড়ি এলো খুব জোরে, আর ওই লোকটার উপর দিয়ে চালাতেই যাচ্ছিল। তখন অমিত চিল্লিয়ে উঠল, আরে ভাই, যদি তুমি আত্মহত্যা করতে চাও তাহলে ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে দাও। বেঁচে থাকতে ভালো লাগছে না নাকি? আরে বাবু,
আপনাকে আর কি বলি, বেতন ঠিক সময় তো পাই না, আর কাজ করতে যেতে হয়। এখন আমার বিয়ে ঠিক হয়েছে, আমি কি করে সুখে রাখবো আমার স্ত্রীকে? আমার অবস্থা এরকম, মা আর বাবাও মারা গেছে কয়েক বছর আগেই। আমি কি করে বেঁচে থাকবো? তোমার কি বুড়ো হয়ে মরাটা ভালো লাগবে? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, এই ঘড়িটা পড়ো আর কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ো। ওই লোকটা ঘুমিয়ে পড়ল আর উঠে দেখলো যে সে বুড়ো বয়সে পৌঁছে গেছে। তুমি এটা কি করলে? আমি নিজেকে এভাবে দেখতে চাই না। তুমি তো বলেছিলে তুমি এভাবেই থাকতে চাও। আমি এখন আত্মহত্যা করতে চাই, এইভাবে বেঁচে থাকতে চাই না আমি। আর তোমার স্ত্রী আর তুমিও কখনো সুখে থাকতে পারবে না। ওই লোকটার অভিশাপ অমিত আর তার স্ত্রী রানীর ওপর লেগে গেল, আর ওরা দুজন কখনো সাথে থাকতে পারতো না। এমন লাগছিল যেন ওরা একে অপরের থেকে অনেক দূরে চলে গেছিল। আর আজকে সেই দিন যখন এই ঘটনাটা ঘটেছিল। এখন আমরা কি করতে পারি তান্ত্রিক বাবা? তোমরা তোমাদের যৌবন ফিরে পেতে পারো যদি তোমরা এই ঘড়িটা হাত থেকে খুলে দাও। যদি এটা করতে তোমাদের হাত কাটতে হয় তাহলে কেটে দাও, আর কোনো উপায় নেই তোমাদের কাছে। তাড়াতাড়ি করো, যদি তোমরা আরো বুড়ো হয়ে যাও তাহলে মরেও যেতে পারো। রুদ্র আর রনিত এটা শুনে আরো ভয় পেয়ে যায়। রুদ্র নিজের হাত কাটার জন্য রনিতকে বলে দিল। রনিত রুদ্রের হাত কেটে দিল, আর যখনই হাতটা কেটে দিল ওই ঘড়িটা হাত থেকে খুলে গেল। রনিত রুদ্রকে নিজের হাত কেটে দিতে বলল। রনিত নিজের একটা হাত দিয়ে রুদ্রের হাত কেটে দিল, আর ওর ও ঘড়িটা হাত থেকে খুলে গেল। দুজনের শরীর থেকে রক্ত ঝরতে লাগলো, কিন্তু তান্ত্রিক ওই দুজনের হাতে একটা কাপড় বেঁধে দিল, যে কারণে রক্ত বেরোনো বন্ধ হয়ে গেল। দুজনের প্রাণ বাঁচানোর জন্য তাকে এইসব করতে হলো। তান্ত্রিক ওই ঘড়িগুলো নিয়ে পুড়িয়ে দিল, আর যখনই ঘড়িগুলো পুড়তে লাগলো ডাইনির শরীরেও আগুন লেগে যেতে লাগলো, কারণ ডাইনির আত্মাটাও এবার শেষে মুক্তি পেয়ে গেল। আমি তোমায় তোমার হাত আবার ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ আমায় মুক্তি দেওয়ার জন্য। ধন্যবাদ। ডাইনি হাওয়ায় উধাও হয়ে গেল।